কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। আজকে সূর্য রয়েছে আমাদের সাথে এই ঘোষলি কল রেকর্ডিংয়ে। সূর্যর ঘটনা এর আগে আপনারা জানেন সূর্যর ঘটনা কেমন হয়। আজকে দুটো প্যারানর্মাল ইনভেস্টিগেশন রিলেটেড ঘটনা আমি শেয়ার করতে চলেছি, দুটোই আত্মহত্যাকে কেন্দ্র করে। দ্বিতীয় ক্ষেত্রে জোড়া আত্মহত্যার কেস ঘটেছিল। এমন কিছু প্যাথেটিক জিনিসপত্র সেই আত্মহত্যাগুলোর পরে শুরু হয় যা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন এবং ভয়ের একটা শীতল স্রোত আপনাদের মেরুদণ্ড দিয়ে বয়ে যাবে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা এখনই কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনারা যারা কিউরিওফাইটে যারা নতুন দেখছেন এই চ্যানেলটিকে বা আমাকে প্রথমবার দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনিও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে আমার সাথে শেয়ার করতে চান, কোনো সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি আপনারা নোট করে রাখুন, অথবা এই নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টেও দিয়ে দিচ্ছি। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। কিউরিওফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by কৌস্তব কুমার। এবার ভয় পাবে তুমিও। হ্যালো সূর্য, কেমন আছো? আমি খুব ভালো আছি কৌস্তব, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো কেমন চলছে সবকিছু? অনেকদিন পর কথা হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে। আপাতত সবকিছু ঠিকঠাকই চলছে, তুমি বলো তোমার কেমন চলছে? বেশ ভালো ভাই, অনেক কেসের মধ্যে নিমজ্জিত। ঠিক আছে, খাওয়া দাওয়ার টাইম পাওয়া যাচ্ছে না, এরকম টাইপের একটা ব্যাপার, বাট স্টিল জিনিসপত্র চলছে এখন। ঠিক আছে, আজকে তুমি দুটো ঘটনার ব্যাপারে বললে, দুটোই খুব বড় ঘটনা। ঠিক আছে, এবং খুব টেরিফিক ঘটনা। ওরার পার্টিকুলার একটা জায়গার ঘটনাটা দিয়ে আমরা স্টার্ট করছি। কি নিয়ে ঘটনাটা সূর্য, কি হয়েছিল শুরু করো? হ্যাঁ, এটা হচ্ছে দুটো স্পেশাল কেস স্টাডি। আর এইরকম কেস স্টাডি কিন্তু মানে কি বলবো, মানে কালে ভদ্রে এক দুবার আসে। 2017-18 আমি কেন বলছি, কারণ এটা ওই সময়কার ঘটনা যেই টাইমে কুশল বেঁচে ছিল। আমি তোমাকে বরাহনগর একটা পডকাস্টে বলেছিলাম, মনে আছে? এটা হচ্ছে সেই কুশল যে ওই হন্টেড একটা জামরুল গাছ ছিল যেটা কাটতে গিয়ে মারা গেছিল। আচ্ছা আচ্ছা, এটা ওই টাইমের দুখানা কেস স্টাডি আজকে আমি তোমাদেরকে বলবো বা তোমাকে বলবো, যাই হোক। তো আমি শুরু করছি ঘটনাটা, বেশি সময় নষ্ট করবো না, অনেকটা রাত হয়ে গেছে। ঘটনাটা আমি আজকে ফার্স্ট যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে হাওড়ার একটা খুব বিখ্যাত একটা জায়গা, নাম করা জায়গা, বিখ্যাত বলাটা ভুল, নাম করা জায়গা। তুমি হাওড়া মন্দিরতলার আশেপাশে ধরে নিতে পারো। ওকে, ঠিক আছে। তো ওই 2017-18 আমাদের মানে কেস স্টাডি আসছিল বিভিন্ন ধরনের, কখনো গুরু ভাইয়ের সঙ্গে গিয়ে আমরা করতাম, কখনো নিজেরা ইন্ডিভিজুয়ালি গিয়ে করতাম। 4-5 জনের একটা গ্রুপ ছিল আমরা। তো মোটামুটি ডিভাইস ক্যারি করছিলাম আমরা। তো ওই টাইমে না একটা আমাদের ওই হাওড়া সাইড থেকে একটা কেস এসেছিল। একটা ছেলে ফোন করেছিল, অল্প বয়সী ছেলে ফোন করেছিল আমাদেরকে। ফোন করে বারবার বলছিল যে এরকম একটু আসতে, বাড়িতে প্রবলেম হচ্ছে, বাড়ির মধ্যে সবাই কিছু একটা প্রবলেমের জন্য ভয় পাচ্ছে। তো আমাদের ওই টাইমে অনগোয়িং অনেকগুলো কেস ছিল, তো আমরা না করছিলাম যে আমরা এইগুলো কমপ্লিট করে তারপর আমরা দেখবো। কিন্তু মানে ওই দমদার টাইপের কেস ছিল না একটাও, মানে কেস চলছিল মোটামুটি, যেগুলো মোটামুটি ধরে রাখো ইনলেজিটিমেট কেস, ওরকম টাইপের কেস আমার চলছিল। তো এরকম কেস আসছিল না, মানে এরকম যে কেসটা তোমাকে বলতে আছে তুমি শুনলে বুঝতে পারবে। তো উনি ইনিশিয়েটিভ নিল, বললো যে আপনি আমার সঙ্গে যদি আমি দেখা করতে, তাহলে এক্স্যাক্টলি কোথায় গেলে আপনার সঙ্গে দেখা করা যাবে। তো ওই টাইমে না আমি ওই দমদমের যে ওই নাগের বাজার সাইডে আমার তখন কাজ ছিল। আমি দমদমের যে ডিসিএন মল আছে, আমি ওনাকে ডেকে নিলাম যে আপনারা ওইখানে আসতে পারেন। তো ওনারা 3 জন এসেছিল, উনি, ওনার উড বি ওয়াইফ, আর ওনার সঙ্গে একজন বন্ধু। আমরা একটা ক্যাফেটেরিয়াতে বসলাম, বসে নিয়ে ওনারা ডিসকাশন শুরু করলো যে কি অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে। তো উনি যে প্রবলেমটা বলছিল সেটা হচ্ছে ওনার বাড়িটাকে নিয়ে। ওনার বাড়িতে ওনার দাদা আর উনি আর ওনার মা থাকে। মা অসুস্থ হলেও মানে চলাফেরা খুব একটা করতে পারে না, কিন্তু কথাবার্তা বলতে পারে। উপরের ঘরে ছোট ভাই, যিনি এসেছিল উনি ছোট ভাই ছিল। উপরের ঘরে ছোট ভাই আর ওনার মা একসঙ্গে থাকতো, মানে পাশাপাশি দুটো রুম ছিল। নিচের ঘরে দাদা আর দাদার বউ থাকতো। দোতলা বাড়ি, ছাদ রয়েছে, অনেকটা জায়গা জুড়ে বাড়ি। তো দাদার বিয়ে হয়েছে বেশ মোটামুটি ধরে রাখো 2-3 বছর হয়ে গেছে, বেশ ভালোই সবকিছু চলছিল। দাদা বৌদি সবাই খুব ভালোই ছিল।
প্রবলেমটা শুরু হয় কি, যে ওই বৌদি একবার, মানে ওনার যে দাদার যে ওয়াইফ ছিল, উনি একবার ওই হয় না, সেই বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে বাস ছাড়ে, দীঘা ঘুরতে যাবে অল্প টাকার মধ্যে। তো ওই দীঘার বাসে করে ওনারা দীঘা ঘুরতে গেছিল। ওকে। দীঘা থেকে আসার পর থেকে দাদা আর বৌদির মধ্যে কিন্তু ঝুট ঝামেলা শুরু হয়ে যায় হঠাৎ করে। তারা কিন্তু সবকিছু ঠিকঠাক চলছিল, ওই ঘুরে আসার পর থেকে একটু কিন্তু ঝুট ঝামেলা শুরু হয়, মনোমালিন্য শুরু হয়, ঝগড়া হয়, কখনো কখনো বৌদি বাপের বাড়ি চলে যায়। শেষের দিকে কি হয়, যে ঝগড়াটা এমন মানে পর্যায়ে চলে যায় যে ডিভোর্স পর্যন্ত হয়ে যাওয়ার মতো উপক্রম হয়। ওরা বুঝতে পারছিল না যে কি কারণে এই জিনিসটা হচ্ছে, তবে ওরা আন্দাজ করছিল যে দুটো কারণ হতে পারে। এক হচ্ছে ওর দাদা বৌদিকে একটু হঠাৎ করে সন্দেহ করতে শুরু করেছিল কোন একটা কারণের জন্য, নিজেদের ব্যাপার তো সবার সঙ্গে ডিসকাস করা যায় না সব জিনিস। আর আরো একটা কারণ ছিল, এই যে ওনার দাদা রয়েছে, উনি একটুখানি না মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসতো। মানে ঘরে যদি কোনো জায়গায় নোংরা থাকতো তো ওনার পুরোপুরি মাথা গরম হয়ে যেত, বিছানা পুরো টান টান হতে হবে, ঘরে কোনো জায়গায় কোনো নোংরা থাকতে পারবে না। উনি নিজে 2-3 বার স্নান করতো, ঘুম থেকে উঠে ওই উঠোন ঝাড় দিত, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভদ্রলোক ছিলেন উনি, বুঝতে পারছো। ওনার একটা লটারির দোকান ছিল, ছোট ভাই প্রাইভেট ফার্মে কাজ করতো, আর ওনার নিজস্ব লটারির দোকান ছিল একটা। লটারির দোকান থেকে উনি বাড়ি আসতো, বাড়ি থেকে লটারির দোকান, আর এমনি কোনো জায়গায় কোনো ঠেকে উনি বসতো না, এরকম টাইপের ভদ্রলোক ছিল। তো একদিন কি হয়েছে, একদিন দাদা বৌদির মধ্যে এতটা অশান্তি হয়, বৌদি মানে বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়, আর বাপের বাড়ি গিয়ে ডিভোর্স ফাইল অ্যাপ্লাই করে যে না, আমি ডিভোর্স দেবো, তোমার সঙ্গে থাকতে পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর ছোট ভাই যিনি ছিলেন, ইনি প্রাইভেট কোম্পানিতে কাজ করতে করতে সাইড বাই সাইড কি করতো, এদের একটা গ্রুপ ছিল বন্ধুদের, এরা বিভিন্ন ধরনের ভিডিও শুট করতো, করে নিয়ে সেটা ইউটিউবে আপলোড করতো, বিভিন্ন ধরনের ভিডিও। তো এরকম চলছিল। তো ওরা একদিন চিন্তা ভাবনা করলো কি, যে একটা ওই মানে বাড়িটা তো ফাঁকা রয়েছে, কারণ দাদা একটু বাইরে বেরিয়েছে সেদিনকে, দাদা কোনো দোকান ফোকান কিছু খোলেনি, বাইরে বেরিয়েছে কোথাও একটা গেছে, বাড়ি ফাঁকা রয়েছে, তো সন্ধ্যের দিকে না হ্যালোউইন শুট করবে বা কোনো রকম হন্টিং কিছু একটা শুট করবে বাড়ির মধ্যে, ওকে। এটাই চিন্তা ভাবনা করেছিল। তো ওরা সব বন্ধু বান্ধব সবাই মিলে এসে নিয়ে দাদার নিচের ঘর থেকে মানে বাইরে থেকে শুট করেছে, নিচের ঘরে শুট করেছে। এবার ওই শুট চলাকালীন কি হয়েছে, শুট চলাকালীন ওনার দাদা মানে ইন বিটুইন, কোনো পুরোপুরি কমপ্লিট হয়নি, ইন বিটুইন চলে এসছে বাড়িতে। বাড়িতে এসে তো মানে উনি ওই ঘর নোংরা দেখে, সব বন্ধু বান্ধবরা ঘরে ছিল, ওনার মানে ছেলেটার গার্লফ্রেন্ডও ওইখানে ছিল ঘরের মধ্যে, ওই নোংরা পাতি দেখে নিয়ে একদম তো ওনার মাথা মানে কি বলবো, মাথায় রক্ত চড়ে গেছে একবারে পুরোপুরি। উনি এসে ওই ভাইকে সবার সামনে বেধড়ক মারে, ছোট ভাইকে সবার সামনে বেধড়ক মারে পুরোপুরি, আর মেরে নিয়ে ওকে একদম সব বন্ধুদেরকে ঘর থেকে বার করে দেয়। ও কাঁদতে কাঁদতে উপরে চলে যায় ছোট ভাই, গিয়ে নিয়ে মাকে বলে যেরকম দেখো, আমার বাড়ির মধ্যে কোনো অধিকার নেই, আজকে আমার গার্লফ্রেন্ডের সামনে আমাকে ও মারছে, যাকে আমি 2 দিন পর বিয়ে করবো, তাহলে তো আমার কোনো সম্মান থাকছে না, আমার বন্ধুরা আমার বাড়িতে আসবে না, আমরা কি একটুখানি মজা করতে পারবো না, তার জন্য এইভাবে মারবে আমাকে। ওর মাকে বলে দেখো দাদা, মানে সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠে নিয়ে দাদাকে সিম্পলি বলবো একটা কথা, যে বাড়ি পার্টিশন করে নিতে হবে, সেপারেশন হয়ে যাবো, আমি আমার মতো নিয়ে নেবো, ও ওর মতো নিয়ে থাকুক, আমার বাড়িতে আমি থাকবো, ওর বাড়িতেও থাকুক, এরকম একটা ব্যাপার চলে এসেছিল। তোর মা ছেলেটাকে বারবার করে বোঝাচ্ছিল যে দেখ, এরকম করার দরকার নেই, দাদা তো ভুল করে মেরে ফেলেছে, এখন তো বুঝতেই পারছিস, মানে মেরে ফেলেছে বলাটা ভুল, মেরে দিয়েছে, বুঝতেই পারছিস দাদার এখন কি অবস্থা হয়ে রয়েছে, বৌদি চলে গেছে বাপের বাড়িতে, এরকম একটা ঝামেলা চলছে, ব্যবসা ঠিক মতো হচ্ছে না, তুই এরকম ভাবে ঝগড়া করিস না, দেখবি কাল সকালবেলা ঘুম থেকে উঠবি, সব ঠিকঠাক হয়ে যাবে। ছেলেটা কিছুতেই মানে যে ছোট ভাই আছে, সে কিছুতেই মানবে না, সে পার্টিশন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ঘুম থেকে পরের দিনকে উঠেছে, উঠে দেখছে যে দাদা তো প্রত্যেকদিন সকালবেলা উঠতো, উঠে উঠোন ফুটন ঝাড় দিত, মেন গেট খুলতো, সেগুলো নর্মাল বন্ধই রয়েছে, দাদার ঘরের গেটটা খোলা, ও ঢুকে বলবে এই কথাটা যে তোর সঙ্গে কিছু কথা রয়েছে। গেট খুলে দেখছে যে ওর দাদা গলায় দড়ি দিয়ে ঝুলছে ঘরের মধ্যে। কি বলছো? গেট খুলে দেখছে যে দাদা গলায় দড়ি দিয়ে ঝুলছে ঘরের মধ্যে, একদম মেন ঘর, মানে দুটো ঘর পাশাপাশি ছিল, দুটো ঘরে দরজা ছিল, আমরা যখন গেছি তখন আমরা দেখেছিলাম যে দুটো ঘরেই দরজা ছিল, কিন্তু তার মধ্যে একটা বিশেষত দিক কি ছিল, যে একটা রুম থেকে আরেকটা রুমে যাওয়া যেত, কিন্তু Okay. উনি মানে আত্মহত্যাটা করেছিল ফার্স্ট রুমে, গেট খুলে দেখা যাচ্ছে। উনি যখন মারা গেছে, ওনার কিছু ফটোগ্রাফ তোলা হয়েছিল, সেই ফটোগ্রাফ গুলো আমাকে দেখালো, তো আমি একটা জিনিস দেখলাম যে উনি না হাত মুট করে মারা গেছে, ওনার যে দাদা মারা গেছে হাতটা মুট করে মারা গেছে। আচ্ছা। ফটোটা দেখলাম, দেখে আমার মনে হলো একটা জিনিস, যে উনি খুব মানে রাগ জেদ নিয়ে মারা গেছে, আমার যেটা মানে দেখে যেরকম ভাবে মনে হলো, যে মানে ওনার যে স্পিরিট যে শরীর থেকে যেটা বেরিয়েছে, সেটা কিন্তু মানে খুব কষ্ট করে বেরিয়েছে, ওই কারণে হয়তো ওরকম অবস্থা ছিল। তো পুলিশ আসে, এসে বডি নিয়ে যায়, বডি নিয়ে যাওয়ার পর একটা জিনিস দেখা যায় যে বডিতে কিন্তু আঘাতের চিহ্ন ছিল, মানে মারধর হয়েছে, এরকম একটা ব্যাপার।
তো আগের দিনকে রাত্রিবেলা ভাইয়ের সঙ্গে রকম ঝামেলা, পাড়ার লোকরা বলা বলি করছিল যে ভাই কিছু করেছে কিনা, এরকম একটা কথা উঠেছিল। হুম। তারপর যখন পোস্টমর্টেম হয়, পোস্টমর্টেম হওয়ার পর ন্যাচারাল আত্মহত্যাই ধরা যায় ওটাকে, যে না সেরকম কোনো ব্যাপার না, সেটা আগে কিছু হয়েছে। পুলিশ ইনকোয়ারি করে, ইনকোয়ারিতে জানা যায় যে শেষবারের মতো উনি ওনার ওয়াইফের সঙ্গে দেখা করতে গেছিল, আর ওখানে গিয়ে কোনো একটা বচসা হয়, ঝামেলা হয়। তো তারপরে মোটামুটি কেস মিটে যায়। প্রথম দিকে কিচ্ছু সমস্যা হয়নি, দাদা মোটামুটি 8-9 মাস আগে মারা গেছে, কিচ্ছু সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক চলছিল। ইদানিং সময় কি সমস্যা হচ্ছে, ইদানিং সময় প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ওনার ওই গার্লফ্রেন্ডের সাথে, যে ওনার উড বি ওয়াইফ, ছোট ভাই। মায়ের কোনো শরীর খারাপের জন্য ওই কোনো ওষুধ কিনে ওকে পাঠিয়েছিল ওই বাড়িটাতে, যে তুমি গিয়ে দিয়ে আসো। তো উনি দিয়ে আসতে গিয়ে যখন মানে মাকে দিয়েছে, নামবে নিচ থেকে, নামতে গিয়ে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ওনার যে উড বি ওয়াইফ রয়েছে ছোট ভাই, ও ভীষণ ভয় পেয়ে যায়, বলে এসে। তো ছোট ভাই বলে কি, দেখো আমরা তো মোটামুটি 7-8 মাস কাটলো দাদার মৃত্যুর পর, আমরা আজ অব্দি ফিল করিনি, কিন্তু হ্যাঁ বাড়ির মধ্যে একটা গা ছমছমে ব্যাপার রয়েছে, এটা বোঝা যায়। যে সন্ধ্যেবেলার পর থেকে আমরা খুব একটা নিচে নামি না, কিন্তু আমরা আজ অব্দি কিছু শুনতে পাই না। তারপর থেকে কি হচ্ছে, বাড়ির মধ্যে ওই ঘরটা থেকে, শীতকাল তো তখন, শীতকাল পড়ে গেছিল যে টাইমে ঘটনাটা এসেছিল, একটা চাপা কণ্ঠে আর্তনাদ শোনা যেত, কান্নার আর্তনাদ, মানে কেউ কাঁদছে ঘরের মধ্যে থেকে, এটা শোনা যেত। পুরুষ কণ্ঠে? হ্যাঁ হ্যাঁ পুরুষ কণ্ঠে? হ্যাঁ, পুরুষ কণ্ঠে একটা কিন্তু চাপা আর্তনাদ ওই ঘরটা থেকে শোনা যেত। তো এই ছেলেটা কি করেছে, যে ছোট ভাই রয়েছে, ও একবার না নিচে গিয়ে ভিডিও করেছিল ওটা, যে কান্নার আওয়াজটা সত্যি রেকর্ডিং হয় কিনা বা আমার কোনো মনের ভুল কিনা। তো উনি রেকর্ডিং করেছে, ভিডিও হয়েছে, কিন্তু ওরকম কোনো কান্নার শব্দ আসেনি। তো ও কি করেছে, তো ওর যে বন্ধুরা এখন এসছে আমাদেরকে ঘটনাটা বলতে, তো ওই বন্ধুটাকে না নিয়ে শুয়েছিল, যে তুই আমার সঙ্গে শুয়ে থাকতো, একবার দেখতো এই রাত্রিবেলা করে 1টা-2টোর সময় এরকম একটা আওয়াজ হচ্ছে ঘর থেকে, এটা কি আমার মনের ভুল না সত্যি হচ্ছে, কারণ আমি ভিডিও করেছি, ভিডিওর মধ্যে কিছু আসেনি। তোর বন্ধুরা ওর সঙ্গে ছিল, মোটামুটি 1টা-2টো ক্রস করে গেছে, তারপর এরকম কান্নার শব্দ হয়েছে। ওরা সিঁড়ি দিয়ে নিচে নেমেছে, নিচে নেমে একদম দাঁড়িয়ে থেকে শুনছে কান্নার শব্দ হচ্ছে। আর সেদিনকে যেটা হয়েছে, সেদিনকে পুরোপুরি বলতে পারো সবকিছুর বাদ ভেঙে গেছে। মানে ঘরের ভিতর থেকে ওই নকিং সাউন্ড শোনা যাচ্ছে, আর কেউ যেন ঘরের ভিতর থেকে গেটটার মধ্যে থাবা মারছে, বন্ধ গেটের মধ্যে আচ্ছা আচ্ছা। থাবা মারছে, এটা কিন্তু শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। তো ওর বন্ধুরাও বললো যে আমি দেখো কিন্তু দাদা, আমি চাক্ষুষ প্রমাণ, এটা কোনো মনের ভুল নয়, এটা কিন্তু চোখের সামনে দাঁড়িয়ে আমরা রাত্রিবেলা শুনেছি। আমি বললাম ঠিক আছে। আর ওদেরকে আমরা না ওই বাড়ির কিছু ধুলো কালেক্ট করে আনতে বলেছিলাম, যে আমি গুরু ভাইকে দেখাবো যে কোনো প্রবলেম আছে কি নেই। তো উনি সেটা আনেনি, তো কিছু ফটোগ্রাফ তো উনি নিয়ে এসেছিল বাড়ির, ওটা আমাকে শেয়ার করলো, আমি গুরু ভাইকে দেখালাম পরবর্তীকালে, যে এরকম এরকম ব্যাপার হয়ে রয়েছে, যে কি করা যেতে পারে। তো উনি ওই বাড়ির ছবিটা দেখে বললো, দেখ ছবি দেখে তো অতটা কিছু ঠাওর করা যাচ্ছে না, কিন্তু প্রবলেম হতে পারে, কারণ বাড়ির কিছু দেওয়ালের কিছু কিছু জায়গাতে না ড্যাম পড়ে গেছিল। বাড়িটা নতুন রং করা হয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু ওই রং করা অবস্থাতেও কিছু কিছু পোর্শনে, সিঁড়ির দিকটাতে, মানে মেন এন্ট্রান্সের গেটের সামনের দিকটাতে কিছু কিছু জায়গাতে ড্যাম পড়ে গেছিল। তো সন্দেহ করা হচ্ছিল যে এই বাড়িটাতে কিছু থাকতে পারে। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা যাব ওই বাড়িটাতে, কেসটা বেশ ইন্টারেস্টিং লাগছিল, যাব। একটা দিন আমরা ঠিক করলাম যে আমরা এই দিনে আমরা মোটামুটি যাব এখান থেকে, তুমি মোটামুটি সবকিছু রেডি করে রাখো, ও ছোট ভাইকে বললাম। তো বললো ঠিক আছে আপনারা আসুন। আর বলছে যতদিন আপনারা আসছেন না ততদিন আমরা কি করব। আমি বললাম যে দাদার কি সব জিনিসপত্র ঘরেই রয়েছে? বলো না, জামা কাপড় গুলো আমরা ওই যারা নোংরা ফোংরা ফেলতে আসে বা মিউনিসিপালিটি গাড়ি আসে সেখানে আমরা দিয়ে দিয়েছি, বাদ বাকি আসবাবপত্র ঘরের মধ্যেই রয়েছে অ্যাজ ইট ইজ, যেরকম ছিল। আমি বললাম এখন আপাতত গেটটা খোলার দরকার নেই, আমরা যাই, আমরা গিয়ে আগে দেখি। মানে ওদের মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে, ওদের মনের ভুল এখনো মনে হচ্ছে যে হয়তো আমাদের মনের ভুল বা কোনো এর পিছনে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে, আপনারা একবার আসুন, এসে একবার দেখুন যে আমাদের মনের ভুল কিনা এটা। তো এই ক্ষেত্রে আমরা কি কি ইউজ করেছিলাম, ইএমএফ ইউজ করেছিলাম, K2 ইউজ করেছিলাম, আর সোনির একটা সাইবার শট ক্যামেরা আমরা ইউজ করেছিলাম স্টিল ফটোর জন্য, বুঝতে পারছো। আমরা মোটামুটি বিকেল বিকেল বেরিয়ে গেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যে মন্দিরতলা সাইড তো অনেকটা টাইম লাগবে যেতে আমাদের, কিন্তু সময়ের আগে আমরা পৌঁছে গেছি ওখানে। পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে বাড়িটাকে ভালো করে দেখলাম, দেখে নিয়ে না পাড়ায় গিয়ে আমরা একটুখানি চাটা খাচ্ছিলাম। তো তো আমাদের বন্ধুদের মধ্যে মানে আমরা 3-4 জন মোটামুটি গেছিলাম ওখানে। কুশল গেছিল, আমি গেছিলাম, সন্তু নামে একটা ছেলে গেছিল, আর রোহিত নামে একটা ছেলে গেছিল। আমরা মোটামুটি 4-5 জন মোটামুটি গেছিলাম ওখানে। তো ওদের মধ্যে একজন চেনাশোনা বেরিয়ে গেছিল, ওদের পাড়ার পাশেই থাকে একদম। তো আমরা জিজ্ঞেসপাত করছিলাম যে কিছু তোমরা বুঝতে পারো কিনা এই বাড়ির মধ্যে।
তো ওনারা বলছে যে দেখো এই যে ভদ্রলোক যিনি মারা গেছে এই বাড়িতে, এ কারোর সঙ্গে কোনো মতলব ছিল না, নিজের মতো কাজ করতো, বাড়িতে আসতো, ঠিক আছে, মানে বইয়ের সঙ্গে মানে ঝামেলা টামেলা ওরা শুনতো, এছাড়া মানে কারোর মানে পিছনে লাগার মতো মানুষ ছিল না। আবার যদি ওনার কেউ পিছনে লাগতে আসতো তাকে ছাড়তো না, এরকম টাইপের মানুষ ছিল, রাশভারী মানুষ ছিল, খুব মানে কি বলবো জাত ড্রেল টাইপের মানুষ ছিল একদম। যে উনি যে এরকম কাজ করবে আমরা তো ভাবতে পারি না। আমরা মোটামুটি বুঝতে পারলাম যে রিপোর্ট কি রয়েছে। তারপর মোটামুটি ওই 12:30-1টা আমরা শুরু করবো চিন্তা ভাবনা করলাম। আমরা উপরে ঘরেই ছিলাম, ডিভাইস টিভাইস গুলো সব রেডি ফেডি করে নিলাম। ওনার যে ভাই ছিল, ভাই আমাদের সঙ্গে থাকবে, এটাই চিন্তা ভাবনা হলো। আমি আর ওই যে রোহিত নামে ছেলেটা, আমরা দুজন রিডিং নেব, একজন অবজারভার থাকবে, আর যে আরেকজন যে কুশল যে গেছিল ও খালি মানে পাওয়ার শটে ফটোগুলো তুলবে। আর এই ক্যামেরার একটা বিশেষত্ব রয়েছে কি, তুমি যদি ঠিক মতো শুট মানে করতে পারো তাহলে তুমি ওই বিদ্যুতের ছবি ভালো তুলতে পারবে, তুমি ফ্যানের ব্লেডের ছবিও তুলতে পারবে ভালো, মানে তুমি স্টিল দেখতে পাবে জিনিসটাকে, বুঝতে পারছো, এরকম ছিল। আমরা মোটামুটি ওই 1:30 পৌনে 2 নাগাদ থেকে আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম। এন্টার বিল্ডিং, হ্যাঁ এন্টার বিল্ডিং এর লাইট আমরা অফ করে দিয়েছি, অফ করে দিয়ে উপর থেকে ঘর থেকে ছাদ থেকে শুরু করলাম। ছাদে বেসিক্যালি কোনো রিডিং ছিল না। মায়ের ঘর, ওই ছোট ভাইয়ের ঘর, দুটো ঘরে আমরা গেলাম, ওখানেও কোনো রিডিং পাইনি। সিঁড়ি দিয়ে নামছি, সেখানেও কোনো রিডিং নেই। এবার সাসপেক্ট রুমে আমরা আসলাম, যে ঘরে ওর দাদা মানে আত্মহত্যা করেছিল। সেখানে গিয়ে আমরা ঘুরছি, ফটো ফটো তোলা হচ্ছে কন্টিনিউয়াসলি, কিন্তু ওই মানে স্টিল পিকচার ক্যাচ করা হচ্ছে, বুঝতে পারছো তো। রিডিং নিচ্ছি, রিডিং আসছে, রিডিং ছেড়ে যাচ্ছে। গেটের সামনে 2-3বার রিডিং আমরা পেয়েছি কেটোমিটারে, কিন্তু এছাড়া সেরকম কোনো রিডিং আমরা পাচ্ছি না। তো আমরা মনে মনে ভাবছিলাম হয়তো ওদের মনের ভুলও হতে পারে, ঠিক আছে, কিন্তু ওই হয়তো ওর গার্লফ্রেন্ড বলেছে, ওটাই সাবকনসিয়াস মাইন্ডে বসে গেছে, সেই কারণের জন্য তো ওরা এরকম চিন্তা ভাবনা করছে। তো অনেকক্ষণ হওয়ার পর না, মোটামুটি যখন ধরে রাখো ওই 2:30-3টে বেজে গেছে, তখন রোহিত একটা খুব বাজে স্টেপ নেয়। ও বলছে যে এইভাবে না হবে না, আমার মন বলছে যে এরকম রয়েছে এখানে, কিন্তু সে দেখা দিচ্ছে না। কারণ আমাদের মধ্যে হঠাৎ করে না, মানে যখন যত টাইম বাড়ছে, যত রাত বাড়ছে, আমরা একটা জিনিস ফিল করছি যে আমরা রয়েছি 4-5 জন মতো, কিন্তু আরো কেউ রয়েছে যে লক্ষ্য করছে আমাদেরকে, পুরো বাড়ির মধ্যে আমরা কোথায় যাচ্ছি কি করছি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে সে যেন। এটা আমাদের একটা ইনটিউশন কিন্তু ফিল করছি, কিন্তু মেশিন যেহেতু কিছু বলছিল না বা চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, আমরা জিনিসটাকে মেনে নিতে পারছিলাম না। আমি রোহিতকে বললাম কি করবি, বলছে সিঁড়ির তলায় না একটা জুতোর র্যাক রয়েছে, জুতো পুতো রয়েছে ওখানে, প্লাস্টিক প্লাস্টিক রয়েছে, ওই সব এন্টায়ার জিনিসটা ধরে নিয়ে ঘরের মধ্যে ছড়িয়ে দাও। উনি তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন, তো প্রভোগ করার সময় হয়ে গেছে, যদি উনি থাকে তাহলে উনি বেরিয়ে আসবে। এটা ফাইনাল স্টেপ আমাদের, যে ঘরটাকে পুরো এন্টার যে ফ্লোর রয়েছে ফ্লোরটাকে পুরোপুরি নোংরা করে দাও, ডাস্টি করে দাও পুরোপুরি, দেখা যাক তারপরে কি হয়। যদি না হয় তাহলে কিছু নেই, বা উনি হয়তো সাড়া দিতে পারছে না, এমন কোনো ডাইমেনশনে আছে যে হয়তো এই বাড়িতে রয়েছে, উনি সাড়া দিতে পারছে না, এটা আমরা ধরে নেব। তাই করা হলো। মন মানছিল না সত্যি বলতে কৌস্তব, আমি ওখানে ছিলাম তো, আমার একদম মন মানছিল না, যেটা যদি সত্যি থাকে তো এটা তো প্রভোকিং করা হচ্ছে পুরোপুরি। আনা হলো ওরকম, এনে নিয়ে পুরোপুরি জুতো পুতো গুলো সরিয়ে দেওয়া হলো, ছড়ি টড়ি দিয়ে নোংরা ফোংরা করে দেওয়া হলো ঘরটা পুরোপুরি। রিডিং নেওয়া হলো, কমিউনিকেশন করা হলো, যদি আপনি এই ঘরে আমাদের সঙ্গে থেকে থাকেন তাহলে একবার অ্যান্সার দিন এই মেশিনের মাধ্যমে। কিছু হচ্ছিল না, কিন্তু ঠিক মানে সময়টা বদলালো ওই 3টের পর থেকে। ঘরের মধ্যে একটা ওই কি বলবো ঘামের স্মেল, বুঝতে পারো তো, যে একটা পুরুষ মানুষের ঘামের যে স্মেল হয়, ওই স্মেল কিন্তু হঠাৎ করে ঢুকলো। মানে ওটা আমাদের কাছে নতুনত্ব জিনিসটা পুরোপুরি, হঠাৎ করে এই স্মেলটা ঢুকলো। আর প্রত্যেকটা মিটার কিন্তু তখন খুব ভালোভাবে সাড়া দিচ্ছিল, কেটোমিটার, অ্যানালগ ইএমএফ দুটো দিয়ে কিন্তু স্ট্রং রিডিং আসতে শুরু করলো। আর ওই টাইমে কিন্তু ওই স্টিল পিকচার কন্টিনিউয়াসলি ক্লিক হচ্ছে, কন্টিনিউয়াসলি। ওই যে স্মেলটা এসেছিল, ওর ছোট ভাই কিন্তু আমাদের সঙ্গে ছিল, ছোট ভাই কিন্তু কনফার্ম করলো ওই টাইমে যে এই যে স্মেলটা পাওয়া যাচ্ছে, দাদা যখন লটারির দোকান থেকে আসতো সেম স্মেল আমরা পেতাম, এক্সাক্ট সেম স্মেল আমরা পেতাম কিন্তু। আর যে ফটোগুলো তোলা হয়েছিল ওই ফটোগুলো তখন আমরা কিছু বুঝতে পারি। পরবর্তীকালে যখন আমরা ওইটাকে অ্যাব্রড ভিউতে দেখেছি, যে রোহিত যেখানে যেখানে রিডিং নিয়েছে তার পিছনে একটা করে স্মার্ট অপস, মানে শ্যাডোই ফিগারটা রোহিতের সাথে সাথে যেন ঘুরছিল। এটা পরে হয়েছে না আগে থেকে ছিল সেটা আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, রিডিং খুব ভালোভাবে আসা শুরু হলো, আমরা কমিউনিকেশন করার চেষ্টা করলাম, কিছুতে কিছু কিন্তু হচ্ছিল না। তো আমি রিডিং আসছে আবার রিডিং ছেড়ে যাচ্ছে, ওই স্মেলটা ঘরের মধ্যে ঘোরাফেরা করতে আরম্ভ করলো। তো রোহিত কি করেছে, কেটোমিটারটাকে নিয়ে না রিডিং করতে করতে, মানে ও রিডিং পাচ্ছে বলে রিডিং এর পিছনে দৌড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে গিয়ে দৌড়ে চলেছে ঘরের মধ্যে, এসে বলছে একদম কনফার্ম সিঁড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, একদম মানে আমি বলছি আমি নিজে দেখেছি এটা।
শ্যাডোই ফিগারটাকে আমি নিজে দেখেছি, মানে ও বেরিয়ে দেখতে পেয়ে গেছে। আমি বললাম আর থাকার দরকার নেই, গেট বন্ধ কর, প্রমাণ পাওয়া গেছে আছে এই বাড়িতে, আর তো কিছু দরকার নেই, এবার গেট বন্ধ করে উপরে চল। আচ্ছা, গেট গেট বাইরে থেকে লক করেছি, লক করে বেরিয়ে উঠবো উপরে, সবাই রয়েছি, গেটের ভিতর থেকে নকিং সাউন্ড, একদম নক নক নক, পুরো একদম প্রপার শোনা যাচ্ছে, প্রপার নকিং সাউন্ড শোনা যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বললাম যে আর কিছু করার দরকার নেই, আমি গুরু ভাইকে আবার ফোন করে জিজ্ঞেস করি যে কি করা উচিত। তো গুরু ভাইকে আমি ফোন করলাম, ফোন করে পুরো ডিটেলসে ঘটনাটা বললাম যে আমরা এই জিনিসগুলো করেছি। তো গুরু ভাই আমাকে ইনস্ট্রাকশন ওখানে দিচ্ছে যে এটা অন্যায় হয়েছে পুরোপুরি, কারণ উনি মৃত্যুর সময় কত রাগ, জেদ, অভিমান, অনেক কিছু নিয়ে উনি মারা গেছেন হয়তো, তারপরে উনি যেটা চায় না সেটা তোমরা করেছো, পুরোপুরি করেছো, ওনাকে তোমরা উস্কে দিয়ে জিনিসটা মানে পুরোপুরি ঘেটে দিয়েছো, এটা তোমাদের করাটা ঠিক হয়নি। আমি বললাম তাহলে এখন উপায় কি, গেটটা খুলে কি তাহলে আবার সবকিছু পরিষ্কার করে অ্যাজ ইট ইজ করে দেবো? বলছে আর কিছু করা যাবে না, এখন কিন্তু উনি তাণ্ডব করবে, যেই সময় তোমরা রয়েছো এখন কিন্তু উনি তাণ্ডব করবে, এখন একদম সবাইকে বলো উপরে চলে এসে উপরে ঘরে বসতে, ভোরবেলা 4:44 পর যা করার করবে। আমি উনার সঙ্গে কথা বলে ফোন রাখলাম, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাইরে থেকে না একটা কুকুর একদম ঢুকছে মেইন এন্ট্রান্স দিয়ে ওই ঘরটার দিকে, আর সে রীতিমতো না মানে খুব বাজেভাবে ডাকছে ঘরটার দিকে। আমি তো উপরে মানে সেকেন্ড ফ্লোরে ছিলাম, ওখান থেকে নেমে দেখছি যে আমাদের টিমের মধ্যে সবাই নেই। আমি জিজ্ঞেস করলাম সবাই কোথায় গেল, বলছে একজন তো মনে হয় বাইরে গেছে আর রোহিত ভিতরে গেছে, ঘরের ভিতরে গিয়ে রিডিং নিচ্ছে। ঘর খুললো কে? বলছে রোহিত দাই খুলেছে, কুশল বলছে রোহিত দাই খুলেছে। আমি তখন তো বুঝতে পারলাম যেটা তো আরো বড় ভুল করে ফেললো, গুরু ভাই তোমাদেরকে না করলো একবার তোমাকে জিজ্ঞেস করবে, আমি জাস্ট ওকে ভিতরে গিয়ে জিজ্ঞেস করব যে তুই কেন কাকে জিজ্ঞেস করে খুলেছিস। গিয়ে ঢুকে দেখছি যে ও একদম ওই কড়িকাঠের দিকে তাকিয়ে রয়েছে, চোখ বড় বড় করে, আর মানে ওর কি মানে ওর মুখের মধ্যে কোনো ভাষা নেই, মানে ওকে 2-3 বার ধাক্কা মেরে তারপর ওর সম্বিত ফিরে পেয়েছে। ততক্ষণে সবাই আমার রুমে মানে ওই রুমটাতে চলে এসছে, ওকে জিজ্ঞেস করছি কি ছিল এখানে, ও কিছু বলতে পারছে না ওখানে দাঁড়িয়ে, ও কিছু বলতে পারছে না, খালি আঙুল দিয়ে দেখাচ্ছে কিছু ছিল এখানে, কিছু ছিল। আমরা ঘরের মধ্যে সবাই রয়েছি, আমি সবাইকে বলছি একটা কাজ কর, এটা আমাদের ভুল হয়েছে, যখন ঘর খুলেই দিয়েছিস যেসব জিনিসগুলো নোংরা করা হয়েছে সবগুলো ধরে মানে হাতাহাতি করে আমরা বাইরে রেখে দিই, যেখানে যেটা ছিল সেরকম রেখে দিই, ঘরটা পরিষ্কার করে দিই। ঘরের মধ্যে আমরা রয়েছি, ওনার ভাইও রয়েছে, বাইরে থেকে কুকুরটা আবার ডাকতে আরম্ভ করেছে, খুব বাজেভাবে কুকুরটা ডাকছে। তো আমাকে কুশল বলছে কুকুরটা এরকম করে ডাকছে কেন, মানে মনে হচ্ছে কুকুরটা কাঁদছে, কখনো কখনো আবার ডাকছে। তখন আমরা বুঝতে পারলাম যে যিনি রয়েছে তিনি কিন্তু ঠিক ওই গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর এই কথাটা আমি ওখানে বলেও ছিলাম যে যার জন্য আমরা এসেছি উনি কিন্তু ঠিক গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে, বা উনি যদি দেখা দেয় তাহলে কিন্তু ওনার একটা ক্ষতি করার মোটিভ হতে পারে, এটা আমাদের নিয়ম রয়েছে। যেই বলেছি কথাটা, ওনার যে ভাই রয়েছে ও নার্ভাস হয়ে গেছে, ও ওখানে দাঁড়িয়ে পুরোপুরি হরে কৃষ্ণ হরে রাম, একদম কি বলবো মানে নার্ভাস হয়ে গেলে যেমন হয় না, মনে হচ্ছে এখনই শরীর ছেড়ে দেবে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এগুলো শুরু করে দিয়েছে। আমি বললাম যে এইভাবে তো থাকা যাবে না, বেরোতে তো হবে ঘর থেকে। যেটুকু জিনিস হাতের সামনে ছিল, ওই যারা ওরা নোংরা ফোংরা করেছিল ওগুলোকে তুলে নিয়ে আমরা সবাই একসঙ্গে ঘর থেকে বেরিয়েছি। মানে এতটা অবস্থা খারাপ যে ইলেকট্রিসিটির যে মেইন সুইচ অন করবো সেটা যাওয়ার মতো কারোর সাহস ছিল না ওখানে আমাদের, সবার ফেটে গেছিল পুরোপুরি, মানে পুরো টিমের নার্ভ দুর্বল হয়ে গেছিল। গেট লক করলাম, গেট লক করে সিঁড়ি দিয়ে উঠতে যাবো, গেটের মধ্যে মানে প্রচন্ড পরিমাণে আঘাত, নকিং হচ্ছে, থাবা পড়ছে পুরোপুরি। আমরা উপরে চলে গেলাম, সবাইকে নিয়ে উপরে চলে গেলাম, যার নিচে নামার দরকার নেই, এবার যা হবে গুরু ভাইয়ের মাধ্যমে ক্লিয়ারেন্স করা হবে। বোঝা গেল যে বাড়িটার মধ্যে প্রবলেম রয়েছে, কষ্ট হয়ে গেল আমাদের কাছে যে বাড়িটার মধ্যে প্রবলেম রয়েছে, এবার নেক্সট যেটা স্টেপ রয়েছে তন্ত্রের মাধ্যমে ক্লিয়ার করতে হবে। পরের দিনকে 4:44 অব্দি তো খুব বাজেভাবে এরকম চললো উৎপাত। তো 4:44 পর আমরা গুরু ভাইকে ফোন করলাম যে এরকম এরকম হয়েছে আমাদের, বললো যে একবার কথা বলাও ওর ভাইয়ের সঙ্গে। তোর ভাইকে বললো যে তুমি একটা কাজ করবে, তোমাকে একটা ছোট নিয়ম বলছি, সেই নিয়মটা করবে, 5টা পাতিলেবু কিনবে, লবঙ্গ ওর মধ্যে পুশ করতে হবে, পুশ করে নিয়ে 5টা জায়গায় রাখতে হবে ঘরের 5টা কর্নারে ওই লেবুগুলোকে রাখতে হবে। মানে আমরা জানতাম যে মানে যে কটা রুম রয়েছে, মানে দাদার যে রুম যেখানে উনি আত্মহত্যা করেছিলেন ওই রুমে কিন্তু লেবু রাখলে লেবু পাওয়া যাবে না, 5টা জায়গায় 5টা লেবু রাখতে হবে। পরের দিনকে সকালবেলা কি হচ্ছে সেটা আমাদেরকে জানাতে বললো, ঠিক আছে। আমরা ওখান থেকে চলে আসলাম, উনি ওই লেবুর ক্রিয়াটা করলেন। পরের দিনকে যেটা আমরা ছবিতে দেখতে পেয়েছিলাম যে কোনো কালো ফালো কিছু হয়নি, কিন্তু একটু পুরনো হয়ে গেছিল লেবুটা, আর ওই দাদার ঘরে কিন্তু কোনো লেবু পাওয়া যায়নি। বাদ বাকি জায়গায় যে কটা জায়গায় লেবু রাখা হয়েছিল উপরের ঘরে সিঁড়ির কাছে, সব কটা লেবু পুরনো হয়ে গেছিল, মানে শুকিয়ে এসেছিল একটুখানি, বুঝতে পারছো তো। বুঝলাম। তখন গুরু ভাই বললো যেরকম আগে যেমন উনি শুধু নিচের ঘরে সীমাবদ্ধ ছিল, এই আমাদের এই ভুলটা করে আসার পর থেকে উনি কিন্তু পুরোপুরি এন্টার বিল্ডিং এ এখন বিরাজমান।
তখন ছোট ভাই জিজ্ঞেস করছে যে তাহলে এখন উপায় কি, করবো কি আমরা। তো একটা দিন ঠিক করলেন উনি, যে আমি একবার আসবো, এসে নিয়ে আমরা ভিজিট করবো, করে নিয়ে আমরা একটা শান্তির যজ্ঞ করবো, আর যদি পসিবল হয় তাহলে আপনারা ওনার নামে একটা গয়া গিয়ে পিণ্ডদান করে আসুন। আমি না গিয়ে কিছু বুঝতে পারবো না, যেটুকু শুনলাম সেটুকুতে বোঝা গেল না যে স্পিরিটের অস্তিত্ব রয়েছে ওই বাড়িটার মধ্যে। তো একটা দিন ঠিক করে আমরা সবাই গুরু ভাইকে নিয়ে আসলাম আবার ওই বাড়িটাতে, হাওড়াতে। আসার পর উনি পুরো বাড়িটা দেখলেন, দেখে বলছে যে দেখো, কোনো একটা প্রতিশ্রুতি আছে, বা কোনো একটা কাজ বাকি রয়েছে, বা কোনো একটা মায়া রয়েছে, প্রতিহিংসা হতে পারে, যেই কারণে কিন্তু যেই কারণে এই আত্মার মুক্তির গতিপথে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। যে কোনো মায়া, কোনো টান বা কোনো প্রতিহিংসা, যে কারণের জন্য কিন্তু আত্মার মুক্তির গতিপথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তার জন্য কিন্তু এই তাণ্ডবটা হচ্ছে। আর এইভাবে যে উনি ফেরোসিয়াস ওই বাড়ির মধ্যে ঘুরছে, এর একটাই মানে যে কোনো না কোনো জীবন না নিয়ে উনি এখান থেকে যাবে না, কোনো না কোনো প্রাণ যাবে, তারপরে কিন্তু উনি এখান থেকে মুক্ত হবে, তার আগে হবে না। ওরা তো শুনে খুব ভয় পেয়ে গেছিল যে প্রাণ যাবে মানে তো একটা বিশাল ব্যাপার, তো কি করতে হবে এইখানে। তো উনি শান্তির যজ্ঞ করলেন ওখানে, যে চেষ্টা করে একবার দেখা যাক যে কোনোভাবে যদি ওনাকে অন্য ডাইমেনশনে পাঠিয়ে দেওয়া হয়, যাতে উনি দৃশ্যমান না হয় কোনো কারণের জন্য। তো শান্তির যজ্ঞ চলাকালীন কোনো রকম কোনো ইন্টারাপশন হয়নি, বেশ নির্বিঘ্নে শান্তির যজ্ঞ মিটলো আমাদের ওখানে। আমরা ভেবেছিলাম যে সবকিছু তো ঠিকঠাক হয়ে যাবে। গুরু ভাই চারিদিকে জল ফল ছিটিয়ে দিল, দেওয়ার পর বললো দেখো, উনি হয়তো এই বাড়িতে দৃশ্যমান হবে না, কিন্তু উনি কিন্তু রয়েছে। উনি যেতে পারছে না, উনি চাইলেও যেতে পারছে না, কারণ ওনার নিজেকে করা কোনো প্রতিশ্রুতি রয়েছে, যেটার জন্য উনি মুক্তি পেতে পারছে না, চাইলেও মুক্তি পেতে পারছে না। তো ওনারা বললো, তখন যে ভাই রয়েছে বললো যে তাহলে কি কোনো ভয়, বললো দেখো 7-10 দিন ওয়েট করে যাও, যদি কোনো অ্যাক্টিভিটি ফার্দার হয় আবার আমাদের জানাবে, আমরা রয়েছি। সেরকম হলে অন্য একটা স্টেপ নিতে হবে আমাদেরকে, যেটা ফাইনাল স্টেপ হবে আমাদের। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে কিছু একটা রেডি করে তো যেতে হবে, কারণ ওকে মরতে দেওয়া যাবে না, এটাই আমরা চিন্তা ভাবনা করেছিলাম। যে বাড়ির যে কটা মেম্বার রয়েছে, বাড়ির মেম্বার বলতে কে কে রয়েছে, ওর ভাই রয়েছে, মা রয়েছে, আর ও হয়তো ওনার উড বি ওয়াইফকে ওর মধ্যে হয়তো ধরা হচ্ছে ফ্যামিলির মধ্যে, এছাড়া তো আর কেউ নেই বাড়ির মধ্যে। 7-8 দিন গেছে, ওই বাড়ি থেকে ফোন আসলো আমাদের কাছে যে উনার যে বৌদি রয়েছে, বৌদি যার সঙ্গে বিয়ে করার জন্য পরিকল্পনা করছিল, উনি একটা পিকনিকে গেছিল। সেই পিকনিক থেকে আসার পর ওনার খুব চেস্ট পেন হয়, আর মাঝরাতে কাউকে ডাকার সময় পায়নি, উনি হার্ট ফেল করে মারা যায়। মানে বুঝতে পারছো কি অবস্থা, মানে কাউকে ডাকার সময় পায়নি, উনি কিন্তু হঠাৎ করে মারা যায়। 1 মাসের মধ্যে বিয়ে হতো, 1 মাসের মধ্যে বিয়ে হতো। গুরু ভাই তখন বলছে যে এটাই কিন্তু আমার মনে হচ্ছে একটা প্রতিহিংসার জন্য উনি মুক্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। আমি গুরু ভাইকে বললাম যে উনার তো হাজবেন্ড মারা গেছে, 8-9 মাস হয়েছে, উনি কি করে বিয়ে করছিল? 1 বছর না হলে তো বিয়ে করার কোনো নিয়ম নেই। বলছে ছেড়ে চলে গেছে, এখন কিসের হাজবেন্ড আর? আর তো উনি তো নিজের মন থেকে ছেড়ে দিয়েছিল জিনিসটাকে, যে আমার হাজবেন্ড নেই। উনি মাল্টিপল অ্যাফেয়ারে জড়িয়েছিল, বা মাল্টিপল অ্যাফেয়ারটা বলাটা ভুল, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গেছিল। আর এই সম্পর্কটা শুরু হয়েছিল ওই দীঘা ঘুরতে যাওয়ার সময় থেকে। এই দীঘা ঘুরতে যাওয়ার আসল উদ্দেশ্যই ছিল যে যে আরেকজন যার সঙ্গে ওনার ওয়াইফের বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়েছিল, তাকে যাতে একটু কাছে পাওয়া যায়। এগুলো সব পরে জানা গেছে। না কিভাবে হাজবেন্ডের সাথেই তো গেছিল? হাজবেন্ডের সাথে গেছিল, কিন্তু সেই টিমে তো সেও ছিল। ওকে, গট ইট। বুঝতে পেরেছো? সেই টিমে তো সেও ছিল। অ্যাকচুয়ালি তার ইনস্ট্রাকশনেই উনি হাজবেন্ডের কাছে জেদ করে যে চলো দীঘা ঘুরে আসি। সেও ছিল দীঘাতে। পরবর্তীকালে ওনারা বিয়ে করবে বলে ঠিক করে, আর ঠিক বিয়ের 1 মাস আগে ওর বন্ধুটা কোনো জায়গায় পিকনিকে গিয়েছিল, পিকনিক থেকে বাড়িতে এসে খুব ড্রিঙ্ক ফ্রিঙ্ক করেছিল, বাড়িতে এসে খুব চেস্ট পেন হয়। আর চেস্ট পেন হয়ে ওনার হঠাৎ করে আকস্মিক মৃত্যু ঘটে, আর মৃত্যুর সময় উনি কাউকে ডাকার পর্যন্ত সুযোগ পায়নি। তারপর থেকে যতদিন আমাদের সঙ্গে ওনারা টাচে ছিল, ততদিন অবধি আমরা একটা জিনিস জানতে পেরেছি যে ওই ঘর থেকে আর কোনো কান্নার আওয়াজ পাওয়া যায়নি, কোনো রকম কোনো নকিং সাউন্ড পাওয়া যায়নি। ইভেন ওই ঘরগুলোকে যেগুলোতে আমরা ঘুরে এসেছিলাম, সেই ঘরগুলো ভাড়া পর্যন্ত ওরা দিয়ে দিয়েছে। ওকে, বুঝতে পারছো? র্যান্ডম এরকম ভাবে আত্মহত্যা কেন করলেন? র্যান্ডম বলছে অ্যাজ ইন যেদিন ভাইয়ের সাথে ঝামেলা হলো সেই রাতেই এরকম একটা? হ্যাঁ, আমি আসছি পয়েন্টটাতে। ওই দিন কি গেছিল হচ্ছে উনি ওনার ওয়াইফের কাছে, ওনার ওয়াইফের কাছে গিয়ে ওই ওনার যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটা ওনার সন্দেহ ছিল, সেই সন্দেহটা মিলে গেছিল। কারণ ওনাকে একজন ইনফরমেশন দিয়েছিল যে ওনার ওয়াইফকে দেখা গেছে অমুক একজনের সাথে অমুক জায়গাতে। বুঝতে পেরেছো? তো উনি ওই সিচুয়েশনে গিয়ে উনি ওই জিনিসটা দেখেছে, ওখানে ওনার সঙ্গে হাতাহাতি হয়েছে হয়তো, যিনি ছিল যার সঙ্গে ওনার ওয়াইফ বিয়ে করার কথা ভাবছিল। ঠিক আছে, ওই অবস্থায় উনি বাড়িতে এসছে, ওনার মাইন্ডের অবস্থা এমনি খারাপ ছিল না।
তার মধ্যে এসে দেখছে ভাই এই অবস্থা করে রেখে দিয়েছে। মানে দুটো জিনিস এক জায়গায় কানেক্ট হয়ে গেছিল। ওনার সিচুয়েশনটা যদি চিন্তা করা যায়, খুব খারাপ সিচুয়েশন ছিল ওই টাইমে। অলরেডি মানে ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে ঘুরছে, তার মধ্যে উনি বাড়ি এসে দেখছে যে ঘর পুরো নোংরা। মানে ওনার কাছে আর কোনো অপশন ছিল না। মানে হিসাব মতো বলতে গেলে উনি ওই মুহূর্তে দাঁড়িয়ে মানে ওনার বাঁচার ইচ্ছা চলে গেছিল একেবারে। এই ঘটনাটা আমরা যখন চলছিল তখন আমাদের কাছে আরো একটা কল আসছিল, সেটা আসছিল কিন্তু আজিমগঞ্জ থেকে। হুম, হুম। ঠিক আছে, এই কেসটা যখন চলছিল, মানে মাঝখানে যে গ্যাপটা ছিল 7-8 দিনের যে গ্যাপ ছিল যে ওনারা জানাবে, এই কেসটা চলাকালীন কিন্তু আমাদের আজিমগঞ্জের তরফ থেকে একটা কল আসছিল। এক্সাক্ট আজিমগঞ্জ বলবো না, ওটা আমাদের খাগড়াঘাট নামতে হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড স্পেশাল কেস স্টাডিটা। এবার তোমাকে আমি বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ, এবার তোমাকে আমি বলছি যে ওই আজিমগঞ্জের কেস স্টাডিটা কি হয়েছিল। হুম, আজিমগঞ্জের কেস স্টাডিটা এরকম ছিল যে একজন ফ্যামিলি ফোন করেছিল আমাকে যে উনার বোন বারবার করে পজেসড হয়ে যাচ্ছে। ওকে। তো কি কারণে পজেসড হচ্ছে আমি যখন জিজ্ঞেস করলাম, তো উনি বলছে যে আমাদের পাড়াতে একটা বিল্ডিং রয়েছে, মানে একটা বাড়ি রয়েছে, বাড়িটা হচ্ছে উনাদেরই কোনো মানে নিজেদের রিলেটিভদের বাড়ি। তারা বর্তমানে এখন কলকাতায় থাকে না, বা ওই আজিমগঞ্জের ওখানে থাকে না। ওনারা দেশের বাইরে আছে এই মুহূর্তে, নাইজেরিয়া সাইডে চলে গেছে। তো ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওই বাড়িটাকে বিক্রি করার জন্য। হুম, 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 হুম। ওই বাড়ির টেরিটরির মধ্যেই একজন যুবক যুবতী বিয়ে করে মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে একটা গাছের মধ্যে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তো আমরা কেসটা শুনেছিলাম। কেসটা শুনে আমরা বললাম যে আমরা যাবো যেখানে। ঠিক আছে, মানে মেন প্রবলেম হচ্ছে যে ওই বাড়িটার সামনে দিয়ে যদি কেউ আসা যাওয়া করে, তো সেই ক্ষেত্রে তাদের মানে গা ভার হচ্ছে, অনেকে পজেসড হচ্ছে, অনেকে বাড়িতে এসে অন্যরকম বিহেভিয়ার করছে। আমরা শুনেছিলাম এটা অ্যাকচুয়ালি একটা চ্যালেঞ্জিং ইনভেস্টিগেশন হয়ে গেছিল শেষের দিকে। এবার তোমাকে বলছি অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে। তো আমরা এখান থেকে ওই মালদা টাউন এক্সপ্রেস ধরে নিয়েছিলাম দুপুরবেলার দিকে সবাই মিলে। তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এবার প্ল্যানটা এবার কিরকম ভাবে হয়েছিল যে আমরা মানে আজিমগঞ্জ বা খাগড়াঘাট গেলে তো আমরা একদিনে করে ফিরে আসতে পারবো না। তো একটা বাফার ডে নিয়েছিলাম যে আমরা যাব, গিয়ে নিয়ে প্রথম দিনকে আমরা ভালো করে রেকি করব, থাকবো, জায়গাটা ঘুরবো, পরের দিনকে আমরা ইনভেস্টিগেশন করব, তারপর রিটার্ন করব। এটাই আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি। আমরা ঘটনাটা শুনেছিলাম কিন্তু আমাদের কাছে পরিষ্কার ছিল না জিনিসটা যে অ্যাকচুয়াল কি হয়েছে ওইখানে। খালি এটুকু শুনেছি যে এরকম দুজন মানে একই সঙ্গে জোড়ায় আত্মহত্যা করেছে ওইখানে, ওই বাড়িটাতে, বাড়িটার গাছের সামনে। তো চলো ঠিক আছে, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আমাদেরকে বলা হয়েছিল যে আজিমগঞ্জ আসার জন্য। তো পরবর্তীকালে ওনারাই ফোন করলো, ফোন করে বললো না আজিমগঞ্জ নামতে হবে না, আপনারা খাগড়াঘাট জংশনে নামবেন। ওখানে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাকে পিক আপ করে নিয়ে আসবো। মানে আজিমগঞ্জ আর খাগড়াঘাটের মাঝামাঝি ধরে নিতে পারা যায়। তো আমরা নামলাম, 5টা 5:30 মোটামুটি বেজে গেছিল। নেমে আমরা 3-4 জন ওখান থেকে গেছিলাম। তো নামার পর ওনারা একটা ওই ভ্যান নিয়ে এসেছিল, ভ্যানে করে আমরা যাচ্ছিলাম। তো রাস্তা দিয়ে সোজা যেতে যেতে না একদম বাঁ দিকে যখনই মানে ভ্যানটা মোড় নিয়েছে, তখনই ওই যে ছেলেটা আমাদের ডেকেছিল উনি বলছে যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাতেই কিন্তু প্রবলেম। বাড়িটা প্রায় ধরো 4.5 কাঠা জায়গার উপরে, মানে চোখের দেখায় মানে আই জাজমেন্টে যেটুকু বোঝা যাচ্ছে। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, একটা বাউন্ডারি করা রয়েছে পাঁচিল দিয়ে, লোহার গেট রয়েছে। আমরা ওটা দেখতে দেখতে ওদের বাড়িতে আসলাম। বাড়িতে সে জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়াল প্রবলেমটা কি হয়েছে। তো বলছে যেরকম উনারা অ্যাকচুয়ালি বাবা মা ভাই বোন, ওনার যে বোন রয়েছে, ওনার বোনের একটা বান্ধবী ছিল। ওই বান্ধবী যাকে ভালোবাসতো, সেই ছেলেটা ওকে বিয়ে করার জন্য মানে ওর বান্ধবীকে বিয়ে করার জন্য অনেকবার অ্যাপ্রোচ করেছিল। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসতো। মানে সে এই ভালোবাসা সেরকম নর্মাল ভালোবাসার মতো নয়, কিন্তু সে একবারে কি বলবো জীবন মরণের লড়াই। দুই বাড়ি থেকে আপত্তি ছিল একটা কারণের জন্য, কারণ এই মেয়েটা ব্রাহ্মণ ছিল না। ছেলেটার বাড়ি থেকে ছেলেটা ব্রাহ্মণ ছিল, সরি মেয়েটা ব্রাহ্মণ বলছি না, ছেলেটা ব্রাহ্মণ ছিল না। মেয়েটার বাড়ি থেকে একটা ইচ্ছা ছিল যে ছেলেটা যেন ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণ ছেলে ছাড়া আমি বিয়ে দেবো না, আর যেন সরকারি চাকরি প্রাপ্ত হয়, যেটা বেসিক্যালি থাকে বাঙালিদের বাড়ি। তো এরকম একটা অবস্ট্রাকশন আসছিল। ছেলেটা সেরকম ভাবে কাজ বাজ কিছু করতো না। অনেকবার মেয়েটাকে নিয়ে পালানোর চেষ্টাও করেছে, সাকসেসফুল হয়নি। একবার ধরা পড়ে ছেলেটা খুব মার খায়, ওই যে বয়ফ্রেন্ড যে ছিল সে খুব মার খায়। আর এই যে যার কথা আমি বলছি যে আমাদের ডেকেছিল, তার বোন ছিল এদের মিডল ম্যান। এর মানে কথা এদিক ওদিক করতো। তখন ওদের মধ্যে কথা হতো না, তখন এই গিয়ে কথাগুলো এদিক ওদিক করতো। বারবার করে বলেছিল যে কিছু না কিছু একটা ব্যবস্থা কর। মানে ওর এর যে বোন রয়েছে যে আমাদের ডেকেছিল, প্রণয় নামে ছেলেটা, ওর বোন বারবার করে বলতো কি কিছু একটা ব্যবস্থা কর, এইভাবে কতদিন চলবে, তোকে যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, এরকম কথাবার্তা চলছিল। তো একদিন কি হয়েছে, এরা মানে যে যার কথা বলছে যে হাজবেন্ড মানে হাজবেন্ড ওয়াইফ বলছি, যে মানে ওই যুবক যুবতী যারা ওখানে আত্মহত্যা করেছিল, এরা বাড়ি থেকে বেরিয়েছিল, বাড়ি থেকে বেরিয়ে পালানোর জন্য বেরোয়নি।
বাড়ি থেকে বেরিয়ে ওই যে জায়গাটা বলছি, যেখানে যে বিল্ডিংটার কথা বলা হচ্ছে, অ্যাবান্ডন বলা হচ্ছে জায়গাটা, ওখানে অনেক গাছ গাছালি ছিল, বড় বড় সাইজের গাছ ছিল ওখানে। তো ওই গাছের নিচে দাঁড়িয়ে ওরা বিয়ে করেছিল, যেটা বোঝা গেছিল। তারপরে দুজনে একই সঙ্গে আত্মহত্যা করেছিল। আর বডি যখন দেখতে যাওয়া গেছিল যে জোড়া আত্মহত্যা হয়েছে ওই জায়গাটাতে, এটা অনেকে জানবে ওই এরিয়াতে যারা থাকে, ঠিক আছে। ও মানে আত্মহত্যাটা এমন ভাবে হয়েছিল, সেটা হচ্ছে যে ছেলেটার বডিটা একটু উপর দিকে ঝুলছিল, মেয়েটার বডিটা একটু নিচের দিকে ঝুলছিল। মানে মৃত্যুর পরেও মেয়েটার মাথাটা কিন্তু ছেলেটার বুকের কাছে ছিল, বুঝতে পারছো? যে মৃত্যুর পরেও কিন্তু তারা একই সঙ্গে ছিল, মানে এরকম দেখে লাগছে যে মানে মৃত্যু হয়েছে, চলো ঠিক আছে, গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে ওনারা, মেয়েটার মাথাটা একদম ছেলেটার বুকের কাছে, ওরকম টাইপের ছিল। তো তারপর থেকে কি হয়েছে, ওই যে দুখানা ডেড বডি পুলিশ এসে নামায়, পুরো পাড়ার মধ্যে রাখা হয়। রাখার পর এই যে মেয়েটা আছে, এই মেয়েটা দেখতে যায় বডি। এই দেখে আসার পর থেকে কি হতো, মেয়েটা খুব ভয় পেতে আরম্ভ করেছিল, প্রচন্ড ভয় পেত। রাত্রিবেলা করে কি করতো, ঘুম থেকে উঠতো মাঝরাতে, উঠে ছাদের দিকে চলে যেত। আর ওদের বাড়িতে একটা বিশেষত্ব কি ছিল, এদের বাড়ির ছাদে উঠলে ওই বিল্ডিংটা দেখা যেত। ওদের বাড়ি যখন ছাদে ওঠা হতো তখন কিন্তু বিল্ডিংটা দেখা যেত, আমরাও ছাদে উঠে বিল্ডিংটা দেখতে পাচ্ছিলাম। মানে খুব বেশি দূর ছিল না। ওই বিল্ডিং এর সামনেও একটা জায়গা ছিল, আগে বাচ্চারা ওখানে ক্রিকেট ফ্রিকেট খেলতো, কিন্তু এখন আর কেউ খেলে না, কারণ ওই বাড়িটার ওই এরিয়াটা পুরোপুরি একটা হন্টেড বিল্ডিং নামে খ্যাত হয়ে গেছিল। যে ওই সন্ধ্যেবেলার পর থেকে ওর আশেপাশে কেউ যায় না, ওকে। ঠিক আছে। তো ওই বাড়ির পাড়ার লোকরা বারবার করে বলছিল যে এই বাড়িটাকে যদি ইমিডিয়েট এফেক্টে আপনারা ক্লিয়ারেন্স না করান বা কোনো রকম কোনো ব্যবস্থা না নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাড়িটাতে আমরা আগুন লাগিয়ে দেবো। কারণ ওই রাস্তা দিয়ে রাত্রিবেলা করে যারা মনে করো কাজ বাজ ছেড়ে বাড়ি ফিরছিল, তো তারা কি হতো, বাড়িতে আসার পর অ্যাবনর্মাল বিহেভিয়ার করতো। কোনো মানে মহিলা গেলে ওখান থেকে তাকে সবাই বলতো ভূতে ধরেছে তাকে, এরকম একটা জিনিস হচ্ছিল বাড়িটার মধ্যে। তো আমরা বললাম যে এরকম বিকেলবেলার দিকে আমরা মানে সন্ধ্যেবেলা হয়ে গেছিল আমাদের ওখানে, আমরা ওখানে আশেপাশে খোঁজ খবর নিচ্ছিলাম যে কি কি হয় বাড়িটার মধ্যে। বাড়িটার সামনেও গেছিলাম আমরা। তো ওখানকার লোকজন দেখলাম না খুব ভয় পেয়ে রয়েছে, বলছে যে একদম যাওয়ার দরকার নেই, ফালতু খুঁচিয়ে কোনো লাভ নেই, বাড়িতে কিন্তু প্রবলেম রয়েছে। কারণ একবার না দুবার না বহুবার এখানে কিন্তু দেখা গেছে তাদেরকে, দুজনকে নাকি দেখা যায় বাড়িটার মধ্যে। তো আমরা বললাম দেখুন, আমরা লোক মুখে প্রচলিত আমাদের মনে হচ্ছে, আমরা এই কাজ করে এসেছি, আমাদের কোনো অসুবিধা খুব একটা হবে না, আমরা যাব, আমরা গিয়ে নিয়ে ভালো করে দেখে দেখে তারপর আসবো। যেদিনকে আমরা গেছি সেদিনকে কিন্তু আমরা ইনভেস্টিগেশন করবো না, সেদিনকে জাস্ট আমরা রেকি করতে গেছিলাম, সবার সাথে কথাবার্তা বলবো, রেকি করব, জায়গাটা দেখবো বুঝবো, তারপরে গিয়ে আমরা যা করার করবো। তো সেদিনকে সন্ধ্যেবেলা জাস্ট আমরা অবজারভেশনের জন্য বাড়িটার ভিতরে ঢুকিও নি, বাড়িটার সামনে থেকে ঘুরে টুরে আসলাম, এসে ওদের বাড়িতে এসেছিলাম, পাড়ার কিছু লোকজন ছিল আমাদের সঙ্গে। তো ওনারা বলছিল যে এরকম ভাবে মারা গেছে, এটা তো খুব বাজেভাবে মৃত্যু হয়েছে, এবারে এরা যদি কিছু কারোর ক্ষতি করে ফেলে। তো আমরা বোঝালাম ওনাদেরকে যে দেখুন এরকম জিনিসগুলো হয় না। হ্যাঁ, ওনারা বলছে, তখন বলছিল যে এরকম ওই ওই এরিয়াটাতে আমার মেয়ে গেছিল, আমার মেয়েও বাড়ি আসার পর এত জ্বর হয়েছে, সে জ্বর নাম ছিল না। তারপর ওনারা থানায় জানায় জিনিসটাতে। তো যখন মানুষজন ভয় টয় পাচ্ছে দেখে, তো পুলিশ একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছিল ওখানে যে সন্ধ্যের পর এখানে আর কেউ আসবে না। আমি তখন বললাম দেখুন এরকম দুটো কারণের জন্য হয়। একটা কারণ হচ্ছে যে কোনো অ্যান্টি সোশ্যালদের আড্ডা হয়েছে ওইখানে, যে এমন কিছু কাজ কারবার হচ্ছে যার জন্য ওই জায়গাটাকে মানে লোক মুখের প্রচলিত এমন করে দেওয়া হয়েছে যে বাড়িটার মধ্যে ভৌতিক কিছু রয়েছে, আদৌ হয়তো সেরকম কিছু নেই। আর সেকেন্ড কারণ হতে পারে সত্যি কিছু রয়েছে। এবার এই যে দুটোর মধ্যে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে ফুলফিল করতে আমরা এসেছি। আমরা আজকে কিছু করব না, আর এই জিনিসটা যতটা কম জানাজানি হবে তত ভালো। আপনারা যে কজন রয়েছেন আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারা যদি আমাদের সঙ্গে যেতে চান তো যেতে পারেন, কিন্তু বিল্ডিং এর মধ্যে ঢুকবেন না, বিল্ডিং এর বাইরে থাকবেন। আমাদের যদি কোনো আপাতকালীন হেল্প লাগে তখন সেক্ষেত্রে আমরা আপনাকে ডেকে নেব, আপনারা তারপর আসবেন। ওরা নিজেদের মধ্যে এই জিনিসটা রাখলো। আমরা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে বাড়িটার সামনে গেলাম, বাড়িটার সামনে গিয়ে গেট দিয়ে ঢুকলাম, ঢুকে নিয়ে পুরো বাড়িটাকে ভালো করে দেখলাম। একটা জিনিস লক্ষ্য করলাম যে বাড়িটার ভিতর থেকে বেরিয়ে বাইরে একটু মাঠ মতো রয়েছে, চারিদিকে গাছপালা রয়েছে, নিচের দিকে রুম রয়েছে, পাশে সিঁড়ি উঠেছে, সিঁড়ি দিয়ে উপরে রুম রয়েছে, দোতলা বিল্ডিং পুরোপুরি। আমরা বাড়িটাকে ভালো করে রেডি করে নিলাম যে কোথা দিয়ে ঢুকবো, কিভাবে কি করব। পরের দিনকে আমরা বেরিয়ে যাব, এটাই প্ল্যানিং, যে যা করতে হবে আজকে রাতের মধ্যে আমাদের কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে। চিন্তা ভাবনা এগুলো সবকিছু করে নিলাম, সব ডিভাইস চার্জেস সবকিছু ঠিকঠাক মতো করে নিয়েছিলাম আমরা, করে টোরে নিয়ে আমরা কোনো বাফার ডে রাখিনি, পরের দিনকে আমরা বেরিয়ে যাবো। 12:30 1টা বাইরে থেকে খাওয়া দাওয়া আমরা করে নিলাম, করে টোরে নিয়ে আমরা ওই বাড়িটার উদ্দেশ্যে বেরোলাম। যারা যারা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল সবাই দেখা ফেয়া করলো, বললো দেখুন আমরা মানে বাইরে যে দাঁড়াবো সেই সাহসটা আমাদের নেই, আমরা এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছি, আমরা কোনো সমস্যা হলে আপনারা বেরিয়ে আসবেন ওখান থেকে। কোনো ব্যাপার না, ঠিক আছে, হয়ে যাবে ম্যানেজ।
আমরা আগেও গেছি অ্যাবান্ডন বিল্ডিং এ, আর আমার এই বিল্ডিংটাকে দেখে আমার একবারের জন্য লাগছিল না যে বিল্ডিংটার মধ্যে কোনো প্রবলেম হতে পারে। ভিতরে ঢুকলাম, মোটামুটি তখন রাত্রি 12:30 পৌনে 1টা বেজে গেছে। আমার সঙ্গে আমাদের টিমমেটসরাই ছিল, ওই বাড়ি থেকে কেউ যায়নি। ভিতরে ঢুকে নিয়ে ভালো করে আমাদের সকালবেলা যেটা রেকি আমরা করেছিলাম যে কোথায় কি রয়েছে, আমরা সেভাবেই পুরো বিল্ডিংটাকে ভালো করে খোঁজ খবর করছিলাম, উপর নিচ ভালো করে দৌড়াদৌড়ি করছিল সব ছেলেপেলেরা, ইয়ার কি মারছে ওখানে গিয়ে, ঠিক আছে, যে কিছু নেই মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। উপর থেকে নিচে নেমেছি, নিচে নেমে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে নিয়ে সাইডের ঘরগুলোকে নিচ্ছি, মাঠটাকে দেখছি সবাই ওখানে দাঁড়িয়ে আমরা। তো হঠাৎ করে একটা প্রবলেম কি হলো, যে ওই নিচে নামার পর যে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে ওঠার জন্য যে সিঁড়িটা রয়েছে, ওই সিঁড়ির দিক থেকে হঠাৎ কোথা থেকে একটা বিড়াল চলে এসেছে আমরা দেখিনি আমরা। একদম সিঁড়ির মাথায় একটা বিড়াল দাঁড়িয়ে, মানে ও রীতিমতো খেপে গেছে, পুরো লোম টোম ফুলিয়ে নিয়ে একদম ডাকছে আমাদের সামনে। আমরা সবাই বিড়ালটাকে দেখছি, আর ওর বিড়ালটার কিন্তু মানে ডাকটা নর্মাল ডাক না, মানে সেই জন্য একেবারে মানে তার ভাষায় বুঝিয়ে দিচ্ছে যে জায়গাটা ভালো না, বেরিয়ে যাও। আমরা সবার আমাদের নজর রয়েছে বিড়ালটার দিকে। তো আমাদের টিমমেটস এর মধ্যে একজন যে ছিল, ও কি করেছে, ও ওই বাথরুমের দিকটা তাকিয়ে ভীষণ ভয় পেয়ে গেছে, ভীষণ ভয় পেয়ে গেছে, মানে ওর আকাটা হয়ে গেছে পুরোপুরি। ওর বক্তব্য কি ছিল, যে ওই বাথরুমের দিক থেকে কেউ একজন ফ্লোট করে আমাদের দিকে এগিয়ে আসছে। আর বিড়ালটার ডাকটা ওই কারণের জন্য হচ্ছিল, ও আমাদের দিকে কিন্তু ডাকছিল না, কিন্তু তখন আমরা ক্যালকুলেশন মেলাচ্ছিলাম যে ও আমাদের দিকে ডাকছিল না, ওর নজর ছিল বাথরুমের দিকটাতে। ও বাথরুমের দিকটাতে এমন কিছু দেখছিল যেটা আমরা দেখছিলাম না, কারণ আমাদের সবার নজর ছিল ওই বিড়ালটার উপরে। আর এইবার যখন ওরকম হয়ে গেছে, ওকে সবাই ধরাধরি করে আমরা বাইরে নিয়ে এসেছি, মানে ওর এমন অবস্থা হয়েছে যে ওই কয়েন দাঁতের মধ্যে ঢুকিয়েও দাঁত খোলা যাচ্ছে না, মানে দাঁতে দাঁত পুরোপুরি লেগে গেছে। সে ওই চোখে মুখে জল দেওয়া, ঘাড়ে ফাড়ে জল টল দিয়ে কিছুক্ষণ বসানো হলো ওইখানে। বসানোর পর ও একটুখানি সম্বিত ফিরে পেলো। সম্বিত ফিরে পাওয়ার পর বলছে যে আমি আর থাকতে পারবো না, আমার বমি পাচ্ছে পুরোপুরি, এমন অবস্থা হয়ে গেছে। এবার দেখো কোনো বাফার ডে রাখেনি আগের দিন, তখন মনে হচ্ছিল ওই ওই অবস্থা দেখে যে যেদিনকে আসলাম সেদিনকে ইনভেস্টিগেশনটা করে ফেললে ভালো হতো। বাফার ডে নেই, কালকে বেরিয়ে যেতে হবে। তো টিমমেটস দের মধ্যে আমি একটা জিনিস দেখতে পারলাম যে সবাই কিন্তু একটু মোরাল ডাউন হচ্ছে, এন্টায়ার টিম কিন্তু একটু নার্ভাসের দিকে এগিয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছিল ওখানে। তো আমি বললাম একটা কাজ কর, ওকে নিয়ে তোরা এখান থেকে বেরিয়ে যা, আমি একা ইনভেস্টিগেশন করব, আমি এই বাড়িটাতে একা ইনভেস্টিগেশন করব। এইটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ওকে। মানে এইবার এমন একটা কিছু ঘটনা ঘটেছিল যে তোমাকে আমি এক কথা যদি বলতে পারি, যে প্রবলেম হয়ে চলেছে আর প্রতি মুহূর্তে বাড়ছে। মানে ওটাকে আটকানোর মতো কোনো ট্রেনিং ছিল না, কোনো হাতিয়ার ছিল না, কোনো তন্ত্র আমার কাছে ওই মুহূর্তে ছিল না। ওরা প্রথমে একটুখানি না মানে সংকোচ বোধ করছিল যে আমি একাই বিল্ডিং এ থাকবো আর ওরা বাইরে থাকবে, এটা দেখতে তো খারাপ লাগবে না। আমি বললাম কিচ্ছু লাগবে না, আমাকে একটা টর্চ দিয়ে দে আর একটা কিলোমিটার দিয়ে দে, আমি এন্টায়ার বিল্ডিং আমি ঘুরে চলে আসতে পারবো, কোনো অসুবিধা হবে না। ওখান থেকে ওকে প্রথমে বের করে নিয়ে যে বাড়িটাতে আমরা উঠেছিলাম সেই বাড়িটাতে পাঠিয়ে দেওয়া হলো, যে ওই বাড়িটাতে ওকে আপাতত পাঠিয়ে দিয়ে ওকে নিয়ে যাওয়া হলো। খুব বেশি দূর ছিল না বাড়িটা, যেহেতু ছাদ থেকে বিল্ডিংটা দেখা যেত, বুঝতেই পারছো খুব একটা ডিস্টেন্স ছিল না। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে এদের এই বাড়িটা ক্লিয়ারেন্সের জন্য এতটা উৎসাহ কেন ছিল আমরা বুঝতে পেরেছিলাম। সেটা হচ্ছে যে এই যে ছেলেটার যে বোন রয়েছে, এর বোনের বিয়ের জন্য কিছু দালালি এরা এই বাড়িটা বিক্রি করলে পেতো। ওকে ওকে ওকে। হ্যাঁ, প্লাস এই বাড়িটা বিক্রি করলে ওদেরকে মানে বলাও ছিল যে বোনের বিয়ের জন্য কিছু সাহায্য করতে। তো উপরন্তু ওই বাড়ি বিক্রি কিছু টাকা পয়সা ওরা পেতো, প্লাস দালালিও পেতো, আর বোনের বিয়েটা ভালো করে দিতে পারতো। তো এটাই হচ্ছিল ওদের উদ্দেশ্য, এই জন্য ওরা এত বেশি ইনিশিয়েটিভ নিচ্ছিল। আর যারা এখানে থাকে না তাদের তো কোনো মানে ব্যাপার নয়, যা দাম দেবে তাই নিয়ে নেবো, আপাতত এরকম পড়ে পাওয়া 14 আনা, যা পাচ্ছি তাই ভালো। তো যাই হোক, ওই ছেলেটাকে আমরা ওই বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার পর ওই পাড়ার যে লোকজন ছিল ওদেরকে বললাম যেরকম আমি একাই যাচ্ছি আপাতত। ওরা তো শুনে বলছে দাদা একদম যাবেন না, এই কাজটা কিন্তু আগেও একজন তান্ত্রিক করতে গেছিল সেম ভাবে, যে আমি একা যাবো একা গিয়ে করে আসবো, তাকে কিন্তু পরবর্তীকালে ওখান থেকে সেন্সলেস অবস্থা পাওয়া যায়, ওকে বাড়ি আনা হয়, ওর লিভারে পাথর হয়ে গেছিল, তারপরে ওর লিভারে কিন্তু পাথর হয়ে গেছিল, তারপরে নাকি সার্জারি কিছু করতে গিয়ে ও নাকি মারা যায়, জন্ডিস নাকি ধরা পড়েছিল একই সাথে। তো সেটা ভুলেও করতে যাবে না, ওই বাড়িটাতে কিন্তু একদম গ্যারান্টিড কিছু না কিছু রয়েছে। আমি তখনও ওদেরকে কিন্তু কিছু বলতে পারছিলাম না, কারণ আমাকে এই কাজটা করতেই হবে। কারণ দেখো, তুমি যদি লিডার হও, ফার্স্ট অফ অল তোমার কোনো ব্যাকলগ থাকলে হবে না, তুমি তোমার তোমার টিমমেটসদের থেকে তোমাকে এক স্টেপ এগিয়ে থাকতেই হবে, নাহলে তোমার কি জন্য তোমাকে ওরা লিডার মনে করবে। এতগুলো ছেলে আমরা গেছি, সকালবেলা আমি দাঁড়িয়ে থেকে এত বড় বড় বিল্ড আপ দিলাম যে আমি দেখবো কি আছে কি নেই, এখন যদি আমিও ওদের সঙ্গে পিছু পা হেঁটে যাই তাহলে তো আর কোনো সম্মান থাকবে না। তো এই দোনো মনো করতে করতে ভাবলাম যে যা হবে হবে, আমি দেখে নেবো।
আর সত্যি বলতে ওই টাইমটা বয়স কমও ছিল, একটা এরকম মনোভাব হয়ে গেছিল আমার, যা হবে দেখে নেবো, যা হবে বুঝে নেবো। এখন তো বুঝতে পারি না যে সেই জিনিসগুলো কতটা আমার ক্ষতি করতে পারতো ওই টাইমটাতে। তো যাই হোক, আমি সবার পারমিশন নিলাম, নিয়ে ওদেরকে বললাম যে এই টেরিটরিটা 10 মিনিটের মধ্যে আমার ফাঁকা চাই, যেখানে রয়েছিস তোরা এখান থেকে সবাই চলে যায়। মানে ওরা প্রথমে যেতে চাইছিল না, যে না তুই একা যাবি, কিছু যদি হয়ে যায় আমার সঙ্গে, তুই এসছিস, এরকম একটা ব্যাপার চলে এসেছিল। আমি বললাম কিছু আমার হবে না, তোরা সবাই চলে যায় এখান থেকে। ওই একটা বাঘ ছিল রাস্তাটা সোজা গিয়ে, একটা বাঁ দিকে একটা বাঘ ছিল, ওরা সবাই বাঘের মধ্যে দাঁড়াবি। এখন মোটামুটি অলরেডি তখন 3টে ক্রস করে গেছিল, 3:05 হয়ে গেছিল। আর 1 ঘন্টার মধ্যে আমি যদি ওখান থেকে বেরিয়ে না আসি, তাহলে তোরা সবাই মিলে চলে আসবি, তার আগে কিন্তু আসবি না, আমাকে এইটুকু সময় আমাকে দে। তো মোটামুটি ওরা ওখান থেকে চলে গেল আমার কথা শুনে। আমি বিল্ডিংটাতে ঢুকলাম, একটা টর্চ আর কেটোমিটার। আমি সত্যি বলছি, মানে সত্যি বলতে এটা এই জায়গায় কেটে নিলাম, আমার জিপটা আটকে গেছে। আমি সত্যি বলছি একটা কথা, যেটা আমি যখন ঢুকছি ওই এরিয়াটাতে, আমি নিজেকে বারবার করে একটা জিনিস বোঝাচ্ছিলাম, যে কিছু নেই বাড়িটার মধ্যে, যারা যারা এটা চিন্তা ভাবনা করছে এটা ভুল চিন্তা ভাবনা হচ্ছে। নিজেকে সাহস জোগানোর জন্য আমার এটাই ছিল আমার একমাত্র অস্ত্র। বাড়িটাতে ঢুকলাম, ঢুকে যেখান থেকে আমরা মানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করব। ওই বাথরুমের দিকটাতে আমি কেটোমিটার নিয়ে গেলাম, হাতে টর্চ, কেটোমিটার, আমি ফোনও জমা করে দিয়েছিলাম। আমি বলতে ভুলে গেছিলাম যে নিজের পকেটের ফোনটা পর্যন্ত আমি জমা করে দিয়েছিলাম, যেন আমি যেন চাইলেও যেন ফোন না করতে পারি। বাথরুমের দিকটা থেকে আমি কিলোমিটারের রিডিং নেওয়ার চেষ্টা করলাম, কোনো রিডিং ছিল না। আমি ভাবলাম যে উপরে যাব, উপরে যাওয়ার চিন্তা ভাবনা করবো, করে নিয়ে আগে নিচের যে রুমগুলো আছে 1 বাই 1 আমি চেক করে দেখি, যে হয়তো আমি একা থাকলে তারা হয়তো সাড়া দিতে পারে। এটাই ভাবনা ছিল আমার। দুটো রুম চেক করলাম, দুটো রুমে কিছু নেই। সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে এবার উপর দিকে উঠছি, কেটোমিটার পুরোপুরি হাতে অন, আর একটা হাতে টর্চ, আমার হাতে আর কিছু নেই। সিঁড়িটা ক্রস করে যখন আমি ফার্স্ট ফ্লোরে গেছি, আমি একটা জিনিস অবাক হলাম, সেই বিড়ালটা, যেই বিড়ালটা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছিল, সেই বিড়ালটা যেন হঠাৎ করে না আমার সাইড দিয়ে হাঁটতে আরম্ভ করলো। ওকে কিন্তু আমি দেখিনি কোথাও। ওই করিডোরের আমি কতটা ডেসক্রিপশন তোমাকে ঠিক করে দিতে পারবো আমার হয়তো আমি আন্দাজ নেই। সিঁড়ি দিয়ে উঠলে দুদিকে দুটো করিডোর চলে যাচ্ছে, এত বড় বাড়ি, বুঝতে পারছো? মানে তুমি সিঁড়ি দিয়ে উঠে দাঁড়ালে ডান দিকেও তুমি গেলে অনেকটা তোমাকে হাঁটতে হবে, বাঁ দিকে গেলে অনেকটা হাঁটতে হবে, আর পুরো বিল্ডিংটা অন্ধকার, এন্টার বিল্ডিং অন্ধকার, টর্চে আলোর সাপোর্ট যেটুকু। আমি ডান দিকে যাচ্ছি, তখন দেখি বিড়ালটা আমার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মানে এমন পরিস্থিতি জায়গাটাতে, প্রত্যেক মুহূর্তে তোমার মনে হবে কি বলতো, এই ঘর থেকে কেউ বেরিয়ে আসলো, এই মনে হচ্ছে তোমার আশপাশে তোমায় কেউ দেখছে। আদৌ কিন্তু কিছু নেই, আমি just নিজেকে মানে বোঝাচ্ছি জিনিসটাতে যে সাবকনসিয়াস মাইন্ড, আর কিচ্ছু না, এগুলো এগুলো কিছু হয় না। এই চিন্তা ভাবনা করতে করতে যাচ্ছি, দেখলাম যে বিড়ালটা কি করলো, আমার থেকে না একটু এগিয়ে গেল। এগিয়ে গিয়ে 3 নম্বর একটা রুমের গেট খোলা ছিল, একটা গেটও বন্ধ ছিল না, সবকটা গেট খোলাই ছিল। ওই ফার্স্ট ফ্লোরে 3 নম্বর রুমটা, কর্নারের রুমটা, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ে কি করছে, ওর মানে চোখটা দেখে আমি বুঝতে পারছি যে ও সিলিং এর দিকে তাকিয়ে আছে, টর্চের আলোতে বোঝা যাচ্ছে। আমি ওর থেকে খুব বেশি ডিস্টেন্স নেই, কিন্তু বিড়ালটা যেখানে দাঁড়িয়ে রয়েছে তার থেকে কিন্তু আমি খুব বেশি ডিস্টেন্সে নেই, হার্ডলি 4 থেকে 5 হাত দূরে রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে ও ওই একদম সিলিং এর দিকে তাকিয়ে কন্টিনিউয়াসলি না ক্যাও ক্যাও করে ডেকে যাচ্ছে। তখন আমি বুঝতে পারছিলাম যে ঘরের মধ্যে কিছু হতে পারে, যাবো কি যাবো না একটা মনোভাব ছিল, কারণ চারিদিকে অন্ধকার। আমি পিছনে টর্চ মারলে অন্ধকার, সাইডে মারলে অন্ধকার, বারবার মনে হচ্ছে পিছনে এসে কেউ দাঁড়াচ্ছে। আর এটা হবেই, যখন তুমি কোনো অ্যাবান্ডন বিল্ডিং এর এক্সপিরিয়েন্স আমার কাছ থেকে জানতে চাইবে, তখন তোমাকে আমি এটাই বলবো যে অ্যাবান্ডন বিল্ডিং এমন একটা জায়গা, যখন তুমি ওখানে যাবে তোমার প্রতি মুহূর্তে মনে হবে তোমাকে ফলো করছে, প্রত্যেক মুহূর্তে মনে হবে তোমাকে ফলো করছে, আশপাশ থেকে কেউ বেরিয়ে আসছে, কেউ উকি মেরে দেখছে। আদৌ কিন্তু সেরকম কিছু থাকে না, যেখানে যেখানে থাকা সেখানে বোঝা যায় যে না এখানে রয়েছে কিছু প্রবলেম। আমি ওই বিড়ালটার মানে ওই মুভমেন্টটা দেখে না আমার খুব সন্দেহ হচ্ছিল এখানে, যে ওই ঘরটা, এতগুলো ঘর ছিল, এতগুলো ঘর ডিঙিয়ে ও ওই ঘরটার দিকে হাঁ করে তাকিয়ে উপর দিয়ে কি দেখছে। আমি অত কিছু না ভেবে না ঘরটার মধ্যে ঢুকে গেছি। ঢুকে গিয়ে দেখছি কিচ্ছু নেই, কোথাও কিছু নেই। আমি রিডিং নেওয়ার চেষ্টা করছি, 2-3 বার রিডিং আসলো, আবার ছেড়ে গেল। ভালোভাবে রিডিং নেওয়ার চেষ্টা করছি, যদি আপনারা এখানে থাকেন তাহলে আমাকে জবাব দিন, আমার কিলোমিটারের মাধ্যমে জবাব দিন, অ্যান্সার দিন। কারণ দেখো অনেক সময় কি হয় যে ভূত প্রেত না মানে জীবন্ত মানুষের সান্নিধ্য অনেক পছন্দ করে, আমার দেখা এটা যে প্রচুর আমি স্পিরিট এরকম পেয়েছি যারা জীবন্ত মানুষের সান্নিধ্য সঙ্গ অনেক পছন্দ করে। এক্স্যাক্টলি। আমি অনেকবার চেষ্টা করলাম, কিছু হলো না। আমি হঠাৎ পিছন দিকে তাকিয়ে একটা জিনিস দেখে বেশ অবাক হয়ে গেলাম। আমি দাঁড়িয়ে দেখছি যে ওখানে উইন্ডো পুরোপুরি খোলা, মানে জানলা নেই সেভাবে, পুরোপুরি খোলা, একটা কাঠ ভেঙে ঝুলছে ওইখানে। বাইরে যেই গাছটা ছিল, যেই গাছে ওনারা আত্মহত্যা করেছিল, ওই গাছ থেকে মনে হচ্ছে যে দুজন ঠিক যেন মানে গলায় ফাঁস লাগিয়ে লাফিয়ে পড়লো, আর পা দুটো খালি ছেটকাচ্ছে, দুজনেরই পা দুটো পুরো ছেটকাচ্ছে।
আমি দাঁড়িয়ে জাস্ট দেখছি, মানে কৌস্তব তোমাকে আমি এখনো বলছি আমার গায়ের রোম খারাপ হয়ে যাচ্ছে, মানে পা জাস্ট ছিটকাচ্ছে পুরোপুরি, এমন লাগে মানে সে গলায় দড়ি ফাঁস লেগে গেছে, তারা এখনই মারা যাবে, এরকম একটা ব্যাপার। আমি কতটা নার্ভ ঠান্ডা রেখেছি আমি তোমাকে এখনো বলছি, আমি জাস্ট ভাবছি ওটা কিছু না, ওটা রেসিডিউয়াল হান্টিং, জাস্ট ফর রেসিডুয়াল হান্টিং, ওটাই রেসিডুয়াল হান্টিং ছাড়া কিচ্ছু হতে পারে, নিজেকে বোঝাচ্ছি। এবার রেসিডুয়াল হান্টিং যারা জানে না তাদেরকে বলে দিচ্ছি, এটাকে মানে কি বলবো, এটা এক ধরনের এমন একটা চক্র যেটাকে মানে যেটা মানে পরিবেশের সঙ্গে আটকে থাকে পুরোপুরি, একটা মানে অবশিষ্ট প্রেতের কি বলবো একটা, মানে আমরা ঠিক তোমাকে বোঝাতে পারছি না রেসিডুয়াল হান্টিং এর বাংলাটা কাকে বলা হয়। মেনলি মানে অবশিষ্ট, ব্যাপারটা হচ্ছে সূর্য, সেটা হচ্ছে যে রেসিডুয়াল হন্টিং এ ধরো যে ইভেন্টস গুলো আগে হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, সেগুলো আবার রিপিট টেলিকাস্ট হয়। রিপিট টেলিকাস্ট হয়, অডিও ভিজুয়ালের মতো রিপিট টেলিকাস্ট হয়। এবার মানে অডিওটা কতটা হয় আমি আমার এক্সপিরিয়েন্সে পাইনি, বাট ভিজুয়ালের ব্যাপারটা হয় ফার্স্ট। অডিও হয় কিছু কিছু ক্ষেত্রে, খুব মেজর ক্ষেত্রে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে মনে হবে যে মানে লাইভ শো চলছে, তুমি দেখতে পাবে যে ওই সময় কিভাবে ওরা মারা গেছিল বা কি হয়েছিল, এভরিথিং তুমি দেখতে পাবে। এটা হচ্ছে রেফারেল হন্টিং। হ্যাঁ, মানে কিছু একটা আবেগপূর্ণ কোনো ঘটনা বা কোনো ট্র্যাজেডি যে ওই পরিবেশের মধ্যে আবদ্ধ হয়েছে, সেটাই পুরোপুরি রিপ্লে হয় অ্যাকচুয়ালি, যে কি হয়েছিল জায়গাটাতে। আদেও কিন্তু মানে ওই রেসিডুয়াল হন্টিং কিন্তু কোনো ভূত প্রেতের অবশিষ্ট থাকে না ওইখানে কিন্তু। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওখানে মানে কিন্তু ওদের এরকম সাথে নয় যে কমিউনিকেট করতে পারবে না, ওরা তোমার সাথে কমিউনিকেট করতে পারবে না, বা একদম ওরা কোনো একদম। হার্মও করবে না বেসিক্যালি। হ্যাঁ একদম, আমি এই জিনিসটা হয়তো ভালো করে বোঝাতে পারলাম না, ঠিক আছে, কারণ এটা একটা বাংলা খুব সুন্দর মানে আক্ষরিক অর্থ ছিল, আমার সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। রেসিডুয়াল হন্টিং অবশিষ্ট প্রেতের সামথিং কিছু একটা ছিল, আমার মনে নেই এই মুহূর্তে। এটা হচ্ছে এমন একটা জিনিস যে পূর্বে হয়ে যাওয়া কোনো ঘটনা যেটা পরিবেশের মধ্যে একটা কোনো চক্রের মধ্যে আবদ্ধ হয়ে যায়, সেটাই বারবার রিপ্লে করে আমাদেরকে দেখানো হয়। আমি তারপর কি ওখানে, হ্যাঁ আমি ওখানে দাঁড়িয়ে just দেখছি যেরকম গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর জাস্ট পা দুটো যেভাবে ওরা মৃত্যুর সময় যেমন ছিল, পা দুটো জাস্ট ওরকম ভাবে আছাড় মারছে, জাস্ট পা দুটো আছাড় মারছে। আবার কি দেখলাম কিছুক্ষণ পর যে নিচে দুজন দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে মানে আমার থেকে কিন্তু খুব বেশি ডিস্টেন্সে নয় কিন্তু, যে মনে হচ্ছে না একে অপরকে সিঁদুর পরাচ্ছে, পরে নিয়ে ঠিক আবার গেটের দিকে তাকাচ্ছে, তাকিয়ে আবার মনে হচ্ছে না ওখানে উপর দিকে উঠলো, উঠে নিয়ে আবার ওরকম ভাবে লাফিয়ে পা দুটো জাস্ট নাড়াচ্ছে আর গলায় দড়ি পড়ে রয়েছে। মানে ওরা ওখানে যে বিয়ে করেছিল, বিয়ে করার পর ওখানে যে মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা একসময় করেছিল, কিভাবে হয়েছিল ওটা কিন্তু পরিবেশ এখনো মনে রেখে দিয়েছে। আর এটা হয় এই জিনিসটা, আমি ওটা দেখে আমি নিজেকে জাস্ট বোঝাচ্ছি এটা কিচ্ছু না, এটা জাস্ট রেসিডুয়াল হন্টিং। আমাকে এখনো অনেকগুলো ঘর যেতে হবে, এই একটা ঘর নয়, আরো তো ঘর রয়েছে আমার এখানে, আরো ঘর যেতে হবে। তো আমি ওখানে জাস্ট প্রশ্ন করছিলাম যে মৃত্যু কিন্তু, আমি ওখানে বলছিলাম কিলোমিটারের সামনে যে মৃত্যু বা আত্মহত্যা কিন্তু সবকিছু সলিউশন নয়। আপনি যদি চান যে আপনাদের কিছু আশা মানে রয়েছে যেটা আমি আমার দ্বারা পূর্ণ হবে বা আমি কিছু করতে পারলে আপনাদের সুবিধা হবে, তাহলে কিন্তু আপনি আমাকে জানাতে পারেন। মানে অনেকবার রিডিং চেষ্টা করলাম, কিছু কিছু আসলো না। আমি কিলোমিটারটাকে নিয়ে বাঁ দিকে ঘুরলাম, দেখলাম ফুল রেড সিগন্যাল, কি মনে হলো ডান দিকে ঘুরলাম, দেখলাম আবার ফুল রেড সিগন্যাল। মানে দুটো স্পিরিট ওই রুমটার মধ্যেই রয়েছে, আর একদম দুজন দুদিকে দাঁড়িয়ে রয়েছে। মানে আমার ওই টাইমে না মানে কোমর থেকে পা অবধি কিছু ছিল না, সত্যি বলতে কিছু ছিল না। মানে আমি আমার মনে হচ্ছে, হ্যাঁ একদম একদম সত্যি বলতে এটা, যে আমি 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 কি করবো ওই টাইমে, কি অ্যান্সার জিজ্ঞেস করবো, কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। মানে নিজেকে ওইখানে কি বলবো, আমি তো বুঝতে পারছি এবারে যে না স্পিরিটের আগমন হয়েছে, যে প্রেতের যে আবির্ভাব হয়েছে সেটা তো আমি বুঝতে পারছি, যে সে তারা একদম খুব আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। বিড়ালটায় কিন্তু আর দেখা যাচ্ছে না, বিড়ালটার ঘরের বাড়ির মধ্যে আর কোথাও নেই, দেখা যাচ্ছে না। কিন্তু এবারে একদম স্ট্রং রিডিং আসছে, যেটা এতক্ষণ ধরে কোনো ঘরে আসছিল না। হঠাৎ করে এই দুটো ঘরে কিন্তু রিডিং আসছে বা রিডিং ছেড়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের যদি কিছু বলার থাকে, তখনও অবধি নার্ভ ঠান্ডাটাকে জিজ্ঞেস করলাম যদি কিছু বলার থাকে আপনারা কিন্তু হ্যাঁ না এর মাধ্যমে এই মেশিনের সামনে আসলে আমরা অ্যান্সারে বুঝতে পারবো যে আপনারা কি এই মুহূর্তে খুব কষ্টে আছেন। আমি এখানে এইটুকু খালি জিজ্ঞেস করেছি, কোনো রিডিং আসলো না, কিন্তু একটা অ্যান্সার আসলো, চলে যা, একটা মহিলা কণ্ঠ, জাস্ট এইটুকু খালি আসলো আওয়াজটা ওই ঘরের মধ্যে থেকে, চলে যা। আমি আজও এই জিনিসটা ভুলতে পারি না। আমি যে কোনো অ্যাবান্ডন বিল্ডিং এ গেলে মানে নেক্সট ফরওয়ার্ডে আমার এই দিনটা খুব ভালোভাবে মনে পড়ে। জাস্ট একটা আওয়াজ পেয়েছিলাম, চলে যা। আমি আর কোনো একটা প্রশ্ন কিছু করিনি, আমি জাস্ট ওখান থেকে বেরোলাম, বেরিয়ে নিয়ে আমি হাঁটছি, বিড়ালটা আশেপাশে কোথাও নেই। আমি যখন সিঁড়ির সামনে থেকে হাঁটছি, বিড়ালটা দেখে আমার পাশে রয়েছে, দুটো করিডোর তোমার চোখের সামনে। এক্স্যাক্টলি। বিড়ালটাকে তো আমি ওখানে বেরোনোর সময় কোথাও দেখলাম না, আমি যখন নিচে নামছি দেখি বিড়ালটা সেম ভাবে ফলো করতে করতে আমাকে হাঁটছে। আর হাঁটতে হাঁটতে বিড়ালটা আসলো কত দূর,
যেখানে আমরা প্রথমবার বিড়ালটাকে দেখেছিলাম যে একটা সিঁড়ির যে রেস্ট রুম যেখানে থাকে, যে সিঁড়িটা শেষ হচ্ছে আবার নতুন করে সিঁড়ি শুরু হবে, ওই জায়গাটা অব্দি আসলো, এসে নিয়ে ওই সেম ভাবে ডাকলো। মানে ওর ডাকের মধ্যে একটা অদ্ভুত মায়া ছিল বিড়ালটা, যে জায়গাটা ভালো না, ও বারবার করে ইঙ্গিত দিচ্ছিল জায়গাটা ভালো না আর আসবি না, এরকম একটা যেন ইঙ্গিত আমি পাচ্ছিলাম ওইখানে। মানে ও ওইটুকুই আসলো, ও কিন্তু সিঁড়ি দিয়ে নিচে অব্দি নামলো না, কিন্তু ওইটুকুই ওর সীমাবদ্ধ, আসলো আবার যেন কোথাও যেন মিলিয়ে গেল। আমি বিড়ালটাকে দেখতে পারলাম না। আমি খুব তাড়াহুড়োর মধ্যে, মানে কি বলবো, শীতকালের মধ্যে ঘেমে গেছি, আমি পুরোপুরি ঘেমে গেছি ওইখানে। বেরিয়েছি বাইরে, বেরিয়ে নিয়ে ওই গাছটার দিকে না আমি একবার, মানে যেটা আমি দেখলাম রেসিডুয়াল হন্টিংটা, ওই গাছটার সামনে আমি একবার যেতে চেয়েছিলাম, যে আমি একবার গিয়ে দেখি গাছটার সামনে কি রয়েছে। আমি ওই হাফ গেছি, মানে ওই গেটের বাড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে নিয়ে হাফ গেছি। হাফ যাওয়ার পর আমি ওই গাছটার দিকে একবার তাকালাম, যে এখানেই ওনারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। করে যখন আমি আবার ওই যে ফ্লোরটা থেকে বেরিয়ে আসলাম, ওই ফ্লোরে তাকালাম, স্পষ্ট দেখা গেল যে দুজন কিন্তু জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে, দুটো ছায়া মূর্তি স্পষ্ট। তখন আমার অন্ধকারে চোখ সয়ে গেছে, প্রায় 4:30 বেজে গেছে, অন্ধকারে আমার চোখ প্রায় সয়ে গেছে ওই টাইমে। জাস্ট দাঁড়িয়ে দেখলাম যে দুজন কিন্তু একদম ওই যেখানে আমি যেই ঘরটাতে ছিলাম ওই ঘরটার মধ্যেই কিন্তু ওরা রয়েছে, আর ওরা একদম লক্ষ্য স্থির করে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি জাস্ট ওখান থেকে কোনো ক্রমে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে তো মানে একটু হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম যে আমি আর চলার মতো অবস্থায় নেই। তো ওরা দূরে দাঁড়িয়ে ছিল, ওরা আমাকে দেখতে পেয়েছে, সবাই আমাকে নিতে আসলো ওখান থেকে। মানে আমি ওইটা কিছু বলতে পারছিলাম না, মানে গা হাতটা পুরো থরথর করে কাঁপছিল, যে কি দেখেছি কি দেখিনি আমার বলার মতো সত্যি কোনো সাহস ছিল না। ওই বাড়িতে নিয়ে যাওয়া হলো, আমি কিছুক্ষণ রেস্ট করলাম, আমি বললাম যে এখন আমি কিছু বলতে পারবো না, একটু রেস্ট করবো আমি। তো ওই বাড়ি থেকে 1 কাপ গরম দুধ আমাকে করে দিল, আমি খেয়ে নিয়ে ওখানে কিছুক্ষণ শুলাম, শুয়ে নিয়ে চোখ বন্ধ করেছি, আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম আমি। পরের দিন হলো, সবাই অনেকে এসেছিল জিজ্ঞেসপাত করার জন্য যে কি দেখলেন। এবারে দেখো সবাইকে যদি আমি বলতে আরম্ভ করি আমি কি দেখেছি, তাহলে তো আরো বড় প্যানিক শুরু হয়ে যাবে। তো কি যারা ওখানে দেখলাম মোটামুটি একটুখানি সেন্সেবল পার্সন, তাদেরকে বললাম যে হ্যাঁ বাড়িটা কিন্তু হন্টেড রয়েছে, এটা প্রমাণিত হয়েছে। তো ওনারা বললো যে আপনারা কখন যাবেন, আমি বললাম যে আমাদের তো দুপুরের ট্রেন রয়েছে। বললো যে আজকের দিনটা আপনারা এখানে থেকে যান। আমি বললাম কেন? বলছে সন্ধ্যেবেলার দিকে একজন তন্ত্র সাধক আসছে, আমরা অলরেডি ওনাকে দেখেছি, উনি তারাপীঠ থেকেই আসছে এখানে ডাইরেক্টলি। তো উনি অলরেডি বেরিয়ে গেছে হয়তো এতক্ষণে। হ্যাঁ, তো আপনি থেকে যান, সন্ধ্যেবেলার দিকে উনি কথাবার্তা বলবেন, আপনার ভালো লাগবে ওনার সঙ্গে কথাবার্তা বলবেন। তো আমি বললাম যে ঠিক আছে, কিন্তু মানে অফিসে যাওয়ার একটা ব্যবস্থা রয়েছে আমাদের, যে পরের দিনকে আমাদের তো আবার বাড়িতে আসতে হবে, এসে নিয়ে আমাদের কাজ বাজ করে আবার বেরোতে হবে। চিন্তা ভাবনা করছিলাম, সবাইকে জিজ্ঞেস করলাম যে কি করবি। বলো তোর তো শরীর খুব একটা ভালো নেই, আর যে আমাদের সঙ্গে আরেকজন যে অসুস্থ হয়ে গেছিল প্রথম দিকে, বলো ওরও খুব একটা অবস্থা ভালো নেই, তো আমার মনে হচ্ছে এই দিনটা রাত্রিটা থেকে যাওয়াটাই ভালো হবে। তো আমরা থেকে গেলাম ওই বাড়িটাতে। কিছুক্ষণ আমরা গল্প টল্প করলাম, করার পর সন্ধ্যের দিকে উনি আসলেন, যে ভদ্রলোক তন্ত্র সাধক আসার কথা ছিল। উনি আসার পর আমাকে জিজ্ঞেস করলো যে এরকম তোমার সঙ্গে একটু একা কথা বলবো, কি কি তুমি হয়েছে আমাকে ডিটেলস একটুখানি বলো। তো আমি ওনাকে বললাম ঘটনাটা, যে দেখুন আমি এরকম একা চলে গেছিলাম, আমার এরকম বন্ধু অসুস্থ হয়ে গেছিল, তো আমি আগে বহু জায়গায় এরকম কাজ ফাজ করেছি, তো ওই বাড়িটাতে গিয়ে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে। তো উনি বলছে যে তোমার কি মনে হয় কি করলে ঠিক হবে। তো কিছু লোক আমাদের সঙ্গে ওখানে ছিল, তো বলছে যে দেখো আমার মনে হচ্ছে যে ওই গাছটার জন্যই সব প্রবলেম হচ্ছে। ওই যারা যারা ছিল, যারা যারা ডেকেছে ওনাকে, বলছে গাছটার জন্যই প্রবলেম হচ্ছে, গাছটাকে কেটে দিলে আমার মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ওটা ওই এরিয়ার লোকজনের বক্তব্য ছিল যে গাছটার জন্যই মেন প্রবলেম হচ্ছে। তখন উনি যে তন্ত্রসাধক ছিল উনি খুব একটা ভালো কথা বললো, বলছে দেখো মানে সবকিছুর একটা নিয়ম থাকে, প্রকৃতির একটা নিয়ম থাকে। আজকে যদি গাছটা আপনারা ডাইরেক্টলি কেটে দেন না, তাহলে ওরা তাণ্ডব করে বেড়াবে, পুরো বাড়িতে তাণ্ডব করে বেড়াবে, আপনাদের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আজ অব্দি যে কোনো তন্ত্রসাধক এসে এটা ক্লিয়ার করতে পারেনি, তার একটাই কারণ, আপনারা ঠিক জায়গা ধরেছেন, এই গাছটাই মেন উদ্দেশ্য। গাছটা দেওয়া বারবার করে ওদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, যে ওরা কিভাবে ওখানে মারা গেছিল, ওই কারণের জন্য ওরা বেরোতে পারছে না, এটা একটা কারণ হতে পারে। কিন্তু গাছটাকে ডাইরেক্টলি কাটলে হবে না, তার আগে বাড়ি বন্ধন করতে হবে, বাড়ি বন্ধন করে গাছটা কাটতে হবে। বাড়ি বন্ধন করে গাছ কাটবে, তারপরে গিয়ে যা সলিউশন করা করতে হবে। যদি আপনারা বাড়ি বন্ধন না করে ডিরেক্টলি গাছ কাটতে যান না, যারা কাটতে আসবে তারাও মারা যাবে, তারাও মারা যাবে। কারণ ওদের একটা আলাদা টান, ওদের শেষ টাইমটা বিয়ে বলো তাদের মৃত্যু বলো সবকিছু গাছের তলায় হয়েছিল, গাছের মধ্যে হয়েছিল। গাছটাকে জুড়ে ওরা একটা স্মৃতি চিন্তা করছে, একটা স্মৃতি কল্পনা করছে যে তারা জীবৎকালে কেমন ছিল, আর ওই গাছটার জন্যই ওরা ওখান থেকে কিন্তু মুক্তি পেতে পারছে না। তো অনেক চিন্তা ভাবনা করা হলো যে কি করে কি করা হবে। তো উনি কিছু বললেন যে দেখো অ্যাকচুয়ালি মানে আমার আরো কিছু লোকজন আসবে, আমি তো জাস্ট জানতে আসলাম যে কি হয়েছে কি হয়নি, আমি তো পুরো ঘটনাটা শুনে নিলাম, অ্যাকচুয়ালি আমার কাজটা তুমি করে দিয়েছো, ওনার যেটা বক্তব্য ছিল,
যে আমার যে কাজটা ছিল সেটা তুমি করে দিয়েছো, আমাকে আর হয়তো কিছু করতে হবে না, কিন্তু এই জিনিসটাকে কাটানোর জন্য কিছু প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলো আমাকে ওই বাড়ির মধ্যে করতে হবে। তার জন্য আমার লোকজন আসবে, আজকে রাত্রিবেলাতে যজ্ঞ হবে, যজ্ঞের সময় দেখা যাক কিছু করা যায় কি জানে না। আমাদেরকেও বললো যে তোমরা আমাদের সঙ্গে থাকলে থাকতে পারো। তো আমরা একটু অসুস্থ ফিল করছিলাম, থাকবো কি থাকবো না সবাই একটা চিন্তা ভাবনা করছিল, কিন্তু এতদূর যখন এসছি আর রাত্রি যখন স্টে করছি, থাকতে অসুবিধা তো কিছু নেই। তো লোকজন ওনারা আসলো, অনেক রাত্রির হয়ে গেল, আস্তে আস্তে আসলো, আসার পর মোটামুটি সব রেডি ফেডি করলো, পাড়ার লোকজন হাতে হাত লাগালো। তো পাড়ার লোকজন কয়েকজন মানে ভয় পাচ্ছিল, তারপর উনি বললো যে কোনো অসুবিধা নেই, আপনারা যেতে পারেন আমার সঙ্গে। তো প্রথমে বাড়ি বন্ধন করার যে প্রক্রিয়া সেটা উনি ওখানে করলো। 3টে Okay. ত্রিশূল নিয়ে এসেছিল উনি, ছোট ছোট, আমি যেটা দেখেছিলাম। 3টে ত্রিশূল ওই বাড়ির ওই কর্নারে কর্নারে গুলোতে পুরোপুরি ওটাকে মানে কি বলবো পুঁতে দিল, ধরে নাও যেভাবে মন্ত্রপন্ত্র বলে পুঁতে যেভাবে পুঁতলো, পুঁতে নিয়ে পুরো বাড়িটাকে ওনারা বন্ধন করলো। বন্ধন করে নিয়ে বললো যে এই রাত্রিবেলাতেই গাছ কাটার লোক ডাকা হয়েছিল, যে যা হবে এক রাতের মধ্যে করা হবে, রাত্রের মধ্যে গাছ কাটা হবে, কিন্তু রাত্রে তো গাছ কাটার নিয়ম নেই। এক্স্যাক্ট। এটা শাস্ত্র যেটা বলে যে রাত্রে তো গাছ কাটার নিয়ম নেই, অনেকে আপত্তি করছিল ওইখানে যে না রাত্রিবেলা কাটবেন না, যা হবে সকালবেলা করবেন আপনারা, ঠিক আছে, সেটা একই ব্যাপার হয়ে যাচ্ছে। বলছে দেখুন, যেই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করেছি সেটা রাতারাতি কমপ্লিট করতে হবে, কারণ ওদের যে তীব্র একটা অহংকার রয়েছে না, তাহলে ওদেরকে কিন্তু থামানো যাবে না। আর সবকিছু একটা রীতিনীতি রয়েছে। আমি আজকের দিনটাই কেন বাঁচলাম, কারণ আজকে একটা তিথি রয়েছে যজ্ঞের জন্য, যজ্ঞ যে কোনো দিন হয় না, সবকিছু একটা নিয়ম থেকে একটা সময় থাকে। তো যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। তো বাড়ি বন্ধন করা হলো। বাড়ি বন্ধন করে যখন ওই গাছ কাটতে যাচ্ছে, তুমি বিশ্বাস করবে না মানে কি যে ওইখানে হচ্ছে, মানে ওই ঘরগুলোর মধ্যে যেন ঝড় তাণ্ডব বেয়ে আসছে, তাণ্ডব বেয়ে আসছে। আর ওই উপরে যে 3 নম্বর যে ফ্লোরটা, আমার বারবার নজর যাচ্ছে ওই দিকটাতে, চোখে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওই ঘরের মধ্যে যেন উথাল পাতাল হয়ে যাচ্ছে পুরোপুরি। ওই ভাঙা যে কাটালা গেটটা রয়েছে ওটা মনে হচ্ছে আবার খুলে আসছে, একবার মনে হচ্ছে উপর থেকে কিছু ছুঁড়ে পড়ছে, দৌড়াদৌড়ি হচ্ছে ঘরটার মধ্যে। আমরা কেউ ঘরের মধ্যে ছিলাম না, আমরা সব ওই উঠোনটার মধ্যে দাঁড়িয়েছিলাম। ওই রাত্রিবেলাতে গাছ কাটা হলো, গাছ কেটে গাছটাকে সরিয়ে দেওয়া হলো। ওই গাছের তলায় যে কাটা গুঁড়িটা যেটুকু ছিল ওখানে কিছু উনি নিয়ম করলো, যেগুলো আমার খুব একটা জানার নেই। ঘটি নিয়ে জল ফল নিয়ে কিছু নিয়ম টিয়ম করলো, করে টরে নিয়ে ওখানেই যজ্ঞে বসলো ওই উঠোনের মধ্যে। যজ্ঞে বসে অনেকক্ষণ ধরে যজ্ঞ চললো, ওখানে উনি ধূমাবতী প্রয়োগ করলো। ধূমাবতী প্রয়োগ আমরা বুঝতে পারতাম যে ওখানে ধূমাবতী প্রয়োগ হচ্ছে। ধূমাবতী প্রয়োগের মাধ্যমে মানে যজ্ঞের আগুন প্রায় আকাশ ছুঁচ্ছে এরকম অবস্থা, মানে আমরা অনেকটা দূরে বসে রয়েছি তো আমাদের পায়ে আগুনের তাপ আসছে, বুঝতে পারছো। যজ্ঞ হলো, যজ্ঞ হওয়ার পর আমরা অনেকক্ষণ ধরে যজ্ঞ চলছিল। যজ্ঞ চলতে চলতে অনেকটা দূরে, মানে ওই যেখানে আমাদের গাছটা কাটার পরে যে একদম এন্টার বিল্ডিং এর যে শেষ প্রান্ত, ওখানে কিন্তু দুটো প্রতিচ্ছবি দেখা গেল শেষবারের মতো, একদম যজ্ঞের শেষের সময় শেষবারের মতো দুটো প্রতিচ্ছবি দেখা গেল। মানে মোটামুটি ওখানে যারা যারা ছিল, খুব বেশি লোকজন ছিল না, যারা ছিল সবাই দেখেছে। মানে এই দিকে যারা বসেছিল যজ্ঞের যে এই প্রান্তের থেকে ওই প্রান্তে যারা দেখতে পাবে, যারা বসেছিল তারা সবাই দেখেছিল। ওরা বলে দিয়েছিল, উনি ভদ্রলোক যিনি তন্ত্রসাধক ছিলেন উনি বলে দিয়েছিল যে অনেক কিছু দেখতে পারবে, ভয় পাওয়ার কিছু নেই, গন্ডি ক্রস না করলেই হলো। যজ্ঞ শেষ করে ওনারা পুরোপুরি ওই জলগুলো পুরো ছিটিয়ে দিল। ততক্ষণে মোটামুটি আমরা ভোরবেলা অব্দি ওখানেই বসেছিলাম, গল্প টল্প করছিলাম উঠোনের মধ্যে বসেই। ভোরবেলার দিকে বলে হ্যাঁ এবার বাড়ির মধ্যে যান, ঘরের মধ্যে যান, ঘরটাকে পরিষ্কার করুন ভালো করে, ঠিক আছে। কিন্তু মন থেকে না আমার একটা মানে খারাপ লাগছিল একটা জিনিসে, যে ওরা মানে বিয়েটা করলো, করার পর মারা গেল, ওরা বিয়ের আগেও মানে শান্তিতে থাকতে পারলো না, বিয়ের পর একটা জায়গায় ছিল যেখানে এসে ওনাকে খুঁচিয়ে ঘা করা হলো, প্লাস ওখানে মানে ওখান থেকে ওদেরকে উচ্ছেদ করা হলো পুরোপুরি। তো আমি তন্ত্রসাধককে জিজ্ঞেস করলাম যে ও মুক্তি কি পেয়ে গেছে? বলছে না মুক্তি পায়নি, বাড়ি থেকে বের করে দিয়েছি। কোনো মুক্তি পায়নি, বাড়ি থেকে বের করে দিয়েছি, যাতে এই এন্টার বিল্ডিং এর মধ্যে আর কোনো ঢুকতে না পারে। ওই ত্রিশূলগুলো যতদিন পোতা থাকবে ততদিন সবকিছু ঠিকঠাক থাকবে, আর তাদের মধ্যে ওনারা মুক্তিও পেয়ে যাবে। আর আমি চাই যে ওনারা যেভাবে কষ্ট পাচ্ছে মৃত্যুর পর, সেটা যেন আর ইন ফিউচার না পায়। ওনারা বললো। ওখান থেকে পরের দিনকে আমরা বাড়ি ফিরে আসলাম। ফিরে আসার পর আমরা শুনতে পারলাম যে কয়েক মাস গেল যে বাড়িটার মধ্যে কোনো প্রবলেম হচ্ছে না। আমরা জানি না বাড়িটা বিক্রি হয়েছে কি হয়নি, কিন্তু সবকিছু ঠিকঠাক করে আমরা ওখান থেকে আসতে পেরেছিলাম। এটা মানে কি বলবো, মানে তোমার বলো না কালে ভদ্রে এরকম ঘটনা খুব কম আসে, এই একা যাওয়া, একা সবকিছু করা। এটা আমি আজকের দিনে দাঁড়িয়ে, আমি এখন যখন ম্যাচিওর্ড হয়েছি, তখন আমি ইম্যাচিওর ছিলাম, আমার বলতে কোনো লজ্জা নেই। আজকের দিনে আমি যখন ম্যাচিওর হয়েছি, যে কতটা আমার রিস্ক ফ্যাক্টর ছিল ওইখানে, অনেক কিছু হতে পারতো, অনেক কিছু আমি দেখে আমার হার্ট ফেল হয়ে যেতে পারতো, যে অনেক কিছু যেটা দেখিনি জীবনে কোনোদিনও, সেটা যখন চোখের সামনে চলে আসে তখন তো মানুষ মেনে নিতে পারে না, না যে অদ্ভুত একটা জিনিস তোমার চোখের সামনে আসে, তুমি হঠাৎ করে সেটাকে ফেস করছো। কি দেখলাম, কি থেকে দেখলাম, ব্রেন তো বুঝতে পারবে না যে কি দেখছি কি দেখছি না। এটাই ছিল আজকে দুটো কেস স্টাডি যেটা তোমাকে বললাম আমি। মানে দুটোই মেনলি আত্মহত্যাকে কেন্দ্র করে, একদম। পরেরটা আরো বেশি প্যাথেটিক। হুম।
মানুষের লাইফে এমন এমন অনেক ঘটনা থাকে না, মানে যেগুলো তুমি মানে কোয়ান্টিফাই করতে পারবে না, এত ভয়ানক ভয়ানক ঘটনা থাকে। হুম হুম হুম, এবং একদমই। বললে অনেকে বিশ্বাস করবে না, বুঝতে পারবে না, বলার কায়দাও সবার একরকমের হয় না, বাট স্টিল হুম যখনই শুনি প্রত্যেকটা এপিসোড হুম হুম, হুম। আলাদা লেভেলের একটা ফিলিং হয়। আমি এই কথাটা তুমি বললে, আমি এর মধ্যে একটা কথা অ্যাড করতে চাইছি এই ঘটনার বাদ দিয়ে, যেটা আমার বলাটা খুব দরকার। দেখো, সোশ্যাল মিডিয়াতে অনেকে আমার সঙ্গে কানেক্ট করেছে, কথাবার্তা বলেছে। একটা জিনিস আমি বুঝতে পারছি যে অনেকের কাছে কিন্তু অনেক ঘটনা রয়েছে, হুম অনেকের কাছে অনেক ঘটনা রয়েছে, অনেক নতুন মুখ আসতে চাইছে। তারা জাস্ট পিছিয়ে যাচ্ছে একটা কারণে, যে এই নেগেটিভ কমেন্টস বা অডিয়েন্স তাদেরকে কতটা মেনে নিতে পারবে। হ্যাঁ, অনেকের কাছে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা রয়েছে, অনেকে আমাকে ঘটনা বলে পাঠায়, আমি শুনি, আমার খুব ভালো লাগে শুনতে। হুম। আমি সবসময় চাই যে নতুন মুখ আসুক, কারণ হ্যাঁ, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন এক্সপিরিয়েন্স রয়েছে, বিভিন্ন ঘটনা রয়েছে, সেগুলো যদি আমরা জানতে নাই পারি আর তারা যদি পিছিয়ে যায়, তাহলে তো চলবে না, না? আমি তাদেরকে এটাই বলি যে দেখো, সবাইকে তুমি একটা জীবনে খুশি করতে পারবে না, ফার্স্ট অফ অল। হুম। তোমার বাড়িতে আজকে ধরো যে কোনো অনুষ্ঠান হয়েছে, তুমি 300 লোক নিমন্ত্রিত করেছো, 300 জনের মধ্যে কি 300 জনই খুশি হবে? আরে 50 জন তো আছে যারা এরকম বলবে যে মাছটা ভালো হয়নি, ডালটায় গন্ধ ছিল, এরকম বলবেই। তুমি এরকম লোক পাবে। দেখো, আমার মানে আমি যেটা দেখেছি, হ্যাঁ 5-6টা নেগেটিভ কমেন্ট হয়তো আসতে পারে, বাট 50-60 হাজার 1 লাখ লোক বা তারও বেশি লোকজন কিউরিওফাইড শোনে একটা এপিসোড হুম হুম পার্টিকুলার। হুম মানে 5-6 হাজার লোক লাইক করে, 2-3 হাজার লোক লাইক করে, ঠিক আছে। হুম হুম হুম, ভালো দিকটার দিকে সবসময় ফোকাসটা রাখতে হবে, ঠিক আছে। একদম একদম। আর কিরকম ভাবে জিনিসটা স্টার্ট হয়েছে সেটা যদি মানুষজন এখনো অনেকেই হয়তো জানেন না, আমি বলবো আমার চ্যানেল আছে কৌস্তবের আড্ডা, প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার সেখানেও হবে। সেখানে গিয়ে একদম ভিডিও সেকশনে গিয়ে ওল্ডেস্ট ভিডিওটা দেখবেন, ঠিক আছে। তাহলেই বুঝতে পারবেন যে সোশ্যাল মিডিয়া বা এই যে পার্টিকুলারলি আমরা যে নিশে কাজ করি, হরর, অকাল্ট, তন্ত্র, অ্যাস্ট্রোলজি করি আমি, এই ফিল্ডটা কিরকম। এবার আরেকটা জিনিস যেটা সূর্য তুমি বলছো তোমাকে যেরকম কানেক্ট করে, মানে অদ্রিজা বলে একজন ছিল যে রিসেন্টলি ঘটনা শেয়ার করেছে হুম আমার সাথে, ইনিশিয়ালি কথা বলতে নার্ভাস ফিল করছিল, তোমার সাথে কানেক্ট করে দেন আমার সাথে কানেক্ট হুম করে। হুম হুম। এরকম অনেকেই তোমার সাথে কন্ট্যাক্ট করেছে যারা কৌশলের এটার আড্ডাতে জন্য বা না, কোথাও না কোথাও চ্যানেল। ইন্টারাপ্ট করছি আমি, এটার জন্য হুম কোথাও না কোথাও দায়ী কিন্তু তুমি। কারণ তোমার এই গম্ভীর্য, এটা কিন্তু অনেকে ভয় পায়। আমাকে অনেকে বলেছে কৌস্তবদার সঙ্গে কথা বলবো তুমি আমি। পার্সোনালি লিখেছো আমার সাথে, ঠিক আছে। আরে আমি তো জানি কৌস্তব কিরকম, হুম। কৌস্তব কতটা ভালো, কতটা ইউজফুল, কতটা মানে মানে স্বতঃস্ফূর্ততা নিয়ে থাকে, সেটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না অনেকে। মানে গলার ভয়েসের জন্য ব্যাপারটা কি হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে, আমাকে অনেকে খুব সিরিয়াস ভাবেন, অবভিয়াসলি কাজের ক্ষেত্রে তো সিরিয়াস থাকতেই হবে, ঠিক আছে। হুম বাট মানে মানুষজন অনেকেই ভাবেন যে কৌস্তবদাকে হয়তো রিচ করা যায় না বা কিছু, হুম ব্যাপারটা একদমই সেরকম না। হয়তো এটা হতে পারে যে যখন ফোন করছেন আর ধরতে পারলাম না, বা আমার টিম থেকে কেউ ধরলো, বাট আমার কাছে ফোন থাকলে আমি নিজেও ফোন ধরি। এবার এই জায়গাটাই মানুষ বুঝতে পারলে খুব সুবিধা হবে, ঠিক আছে। অ্যান্ড তুমি এখনো জানো, ঠিক আছে, সেটা হচ্ছে যে দেখেছো আমি কিরকম ভাবে থাকি। ইভেন অনেক সময় সকালবেলা ধরো সারা রাত কাজ করেছি, শ্মশানে ছিলাম, হোয়াট এভার দ্যাট ইজ, ঠিক আছে। হুম। সকালবেলা ওই হাফ প্যান্ট পরে, জাস্ট জুতো পরে, স্যান্ডেল পরে, টি শার্ট পরে জাস্ট র্যান্ডম বেরিয়ে যাই। কত জনের সাথে এরকম অবস্থায় দেখা হয়েছে, তারা সেলফি তুলছেন বা কিছু তুলছেন, ঠিক আছে। আমার নিজের একটু অকওয়ার্ড লাগে, আমি একদম ফ্রেশ অবস্থায় নেই, চুল ফুল ঘেটে রয়েছে, এরকম একটা হুম প্রসেসের মধ্যে থাকি। হুম 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 হুম। তুমি বললে রিলেট করতে পারলাম আজকে। আমাদের হ্যাঁ রেকর্ডিং এর আগেও বেশ অনেকক্ষণ কথাবার্তা হচ্ছিল এই হ্যাঁ পুরো হ্যাঁ হ্যাঁ বিষয়টা নিয়ে। আর আমাদের কৌশল আড্ডাতে 2 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে ডেফিনেটলি এবার একটা ফ্যান মিট আপ বা এরকম টাইপের একদম, কিছু এটা ম্যান্ডেটরি। করবো আমরা। একদম একদম, এটা আমাকে করতেই অনেকে হবে। অনেক বছর ধরে বলছেন, বাট কখনো হ্যাঁ হ্যাঁ সুযোগ হ্যাঁ হ্যাঁ। হয়নি। জাস্ট কাজের জন্য দৌড়ে যাচ্ছি আমরা। বাট হ্যাঁ, এবার মানুষের সাথে যারা যারা, মানে আমি দেখেছি মানে হাজার হাজার মানুষ ইন্টারঅ্যাক্ট করতে চায়, দেখা হুম করতে চায়, কথা বলতে হুম চায়, হুম ঠিক আছে। হুম হুম হুম, তাদের সাথে ডেফিনেটলি আই উড লাইক টু টক, অ্যান্ড একদম ওয়ান কনভারসেশন যেটা সেরকম। একদম। আর তোমার এই ঘটনাগুলো দুর্দান্ত ছিল সূর্য। খুব তাড়াতাড়ি আমার আহ, একটা জিনিসই বলার, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে কৌশলের আড্ডাতে তোমার হরর পডকাস্ট আসছে, তো হুম, সবাই স্টে টিউনড। অ্যান্ড অনেক নতুন নতুন জিনিসপত্র আসছে, জাস্ট জুন মাসের ফার্স্ট উইকটা আসুক, একদম। সেটারই অপেক্ষাতে আমি। না, ওটাই বলছি, আমরা যদি ফার্স্ট স্টেপ যেটা তুমি বলছো, যে ফ্যান মিটটা, ওটা যদি সাকসেসফুল হয়, হুম হুম, তাহলে আমরা চিন্তা করবো যে এই বছরের শেষে আরো একটা চমকপ্রদ গিফট যাতে সবাই পায়। সেটা আমি একদম। এখন বলছি না,
আমি জানি কি এটা। এটা যদি সাকসেসফুল হয় তাহলে আমরা কিন্তু ওটাকে অর্গানাইজ করব, আর ওটা গ্র্যান্ডলি করব, এটুকু অ্যাসিওর থাকো, আমার দায়িত্ব থাকলো। একদম ভাই, একদম। চলো কথা কথা হচ্ছে। রাত 2টো বেজে গেল ভাই। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, কিউরিওফাইটে আমাদের এখন টার্গেট হচ্ছে 3 লক্ষ সাবস্ক্রাইবারের একটি পরিবার। আমি মাঝে মধ্যে ভাবি আপনারা না থাকলে আমরা হয়তো কোনো জায়গাতে এক্সিস্টই করতাম না। আপনারা আছেন বলেই আমরা রয়েছি। বিকজ যখন আমার 5,000 সাবস্ক্রাইবার ছিল, যখন আমার 3,000 সাবস্ক্রাইবার ছিল, সেই সময়ের মেমোরিটা একদমই ডিফারেন্ট। সেখান থেকে 30,000 সাবস্ক্রাইবার, 50,000 সাবস্ক্রাইবার এবং তারপরে 1 লক্ষ সাবস্ক্রাইবার একটি পরিবার আমরা হই। আশা করছি কিউরিওফাইট এভাবেই এগিয়ে যাবে, আপনাদের সবাইকে আমি পাশে পাবো এভাবেই। জাস্ট একটাই কথা, অনেক ক্ষেত্রে আমাদের অনেক ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, বাট আপনারা যেরকমভাবে পাশে ছিলেন সেরকমভাবে পাশে থাকুন। আশা করছি আজকের এপিসোড ভালো লেগেছে। এবং হ্যাঁ, আপনারা যারা যারা ঘটনা শেয়ার করতে চান আমার সাথে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি আপনারা নোট করে রাখুন। অথবা আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে, তন্ত্র রিলেটেড কোনো হেল্প লাগে, যোগাযোগ করুন এই নাম্বারে। এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টেও দিয়ে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। Curiofied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে